আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা লাইভে চলে আসছি, শুরু করতে পারেন। হ্যালো আরজিনা, হ্যাঁ, শুরু শুরু করো। করব? হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল করোনাকালীন সময়ের আগে থেকে চেষ্টা করে যাচ্ছে মেডিকেলের পড়াশোনাগুলোকে বাংলায় সহজবোধ্য লেকচারে পরিণত করার জন্য। করোনাকালীন সময় আমাদের ক্লাস চলেছে দুর্বার গতিতে। তারই পথ ধরে আজকে আমাদের একটি ক্লিনিক্যাল সেশন। আমাদের ক্লিনিক্যাল সেশনের আজকে টপিক হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্যার ডক্টর তৌফিকুর রহমান স্যার। স্যার ডিপার্টমেন্টাল হেড হিসাবে আছেন কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো আছো? জি স্যার, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আজকে আমাদের ক্লিনিক্যাল ডিসকাশনের টপিক হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। জি হ্যাঁ। স্যার প্রথমেই জানতে চাচ্ছি মাইট্রাল স্টেনোসিস বলতে আমরা কি বুঝি? আচ্ছা, মাইট্রাল স্টেনোসিস আমরা জানি যে সবাই যে মাইট্রাল ভালভ আছে হার্টের মধ্যে, যে 4টা ভালভ আছে সেই ভালভের মধ্যে একটা হলো মাইট্রাল ভালভ। স্টেনোসিস মানে হলো আমরা জানি যে ন্যারোয়িং শুরু হয়ে যাওয়া। যে মাইট্রাল ভালভে একটা অরিফিস আছে, যে অরিফিস দিয়ে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড ফ্লো করে এবং সাধারণত এই ভালভটা রেগুলেট করে যাতে হলো লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড যায় এবং লেফট ভেন্ট্রিকুল থেকে যে লেফট এট্রিয়ামে যাতে ডিউরিং সিস্টল ব্লাড যাতে রিগার্জিটেশন না হয়, যাতে আবার ফেরত না আসে। তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য যে মাইট্রাল ভালভ আছে, এই মাইট্রাল ভালভের একটা ধরনের প্যাথোলজি হয়, বিশেষ করে রিউম্যাটিক ফিভারের কারণে হয়তো ভালভ থিকেনিং হয়, বা ভালভের যে অ্যাপারেটাস যদি আমরা বলি, একটু জাস্ট অ্যানাটমি যদি আমরা এই ক্ষেত্রে আলোচনা করি, যে মাইট্রাল ভালভের লিফলেট আছে, তার নিচে থাকে হলো কর্ডা টেন্ডেনি, তার ইয়েতে থাকে প্যাপিলারি মাসেল, এগুলোকে বলে ভালভ অ্যাপারেটাস। এখন এই অ্যাপারেটাস এর মধ্যে সাধারণত দেখা যায় যে মাইট্রাল ভালভের লিফলেট যেটা আছে, লিফলেটের থিকেনিং হয়, বা সাবভালভুলার যে অ্যাপারেটাস বলে এর মধ্যে কর্ডা টেন্ডেনি এখানে থিকেন্ড হতে পারে। এই থিকেন্ড হয়ে যে ভালভের যে অরিফিস যেটা আছে, অরিফিসটা ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, ফলে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ফ্লো হতে বাধা দেয়। এটাকে আমরা বলতেছি হলো স্টেনোসিস। সাধারণত একটা ভালভের দুই ধরনের প্যাথোলজি আমরা দেখি। একটা হলো স্টেনোসিস প্যাথোলজি। স্টেনোটিক মানে হলো যে সরু হয়ে যাওয়া, আর এটা হলো রিগার্জিটেশন অর্থাৎ ভালভ লিক করা। সাধারণত আমরা দুই ধরনের প্যাথোলজি পাই, অথবা দুইটা মিক্সড প্যাথোলজি পেতে পারি, যে হলো একসাথে স্টেনোসিসও আছে বা রিগার্জিটেশনও আছে, এরকমও অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো তাও থাকে যে কিছু মিক্সড প্যাথোলজি থাকে। সাধারণত প্যাথোলজির মধ্যে একটা বলি আমরা স্টেনোসিস হয়ে যাওয়া, অর্থাৎ ভালভ অরিফিস ন্যারো হয়ে যাওয়া, অথবা এই ভালভ অরিফিস ভালভ ঠিক মতো কোঅপটেশন বলে। কোঅপটেশন মানে এই ভালভ অ্যাপারেটার যেটা আছে, যে ভালভের লিফলেট গুলা ঠিক মতো একটার সাথে একটা যেটা লেগে যাওয়ার কথা, যাতে এরকম মাঝখানে ডিউরিং সিস্টল, যেটা সিস্টলে এরকম কোনো মাঝখানে অ্যাপারচার বা কোনো ছিদ্র থাকার কথা না, কিন্তু যদি এরকম ঠিক মতো কোঅপটেশন না হয় তাহলে রিগার্জিটেশন বা লিক করতে পারে। এটাকে আমরা রিগার্জিটান টাইপ অফ লেশন বলি। তাহলে স্টেনোসিস বলতে হলে মাইট্রাল ভালভের বা মাইট্রাল স্টেনোসিস বলতেছি আমরা, মাইট্রাল অরিফিস যেটা আছে, অরিফিসটা সাধারণত ন্যারো হয়ে যাওয়া। নর্মাল যেটা ভালভ অরিফিস থাকে, এটা যদি আমরা একটু আলোপ করে নেই, এখন নর্মালি সাধারণত 3.5 থেকে 5 সেন্টিমিটার স্কোয়ার সাধারণত থাকে। এই যে এরিয়া যেটা আছে, সেই এরিয়াটা সাধারণত যে 3.5 নিচে বা 2.5 নিচে চলে আসে সাধারণত এই অরিফিসটা। ফলে কি হয়, ব্লাড ফ্লো যেটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার যেটা ব্লাড ফ্লো হবে সেটা বাধা পাবে। এটাকে আমরা বলতেছি মাইট্রাল স্টেনোসিস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, হোয়াট আর দ্য কজেস অফ মাইট্রাল স্টেনোসিস? আচ্ছা, কজেস অফ মাইট্রাল স্টেনোসিস সাধারণত আমরা পড়ার সময় আমি ইয়েটা বলি, যে কোন ধরনের ভালভের প্যাথোলজি বা ভালভের কজোলজি বা ইটিওলজি পড়ার সময় তোমরা 3টা জিনিস খেয়াল রাখবা। একটা হলো যেটা কোনো কনজেনিটাল কোনো কারণ আছে কিনা, কারণ অনেক ভাবে কনজেনিটাল কারণ থাকে। 2 নাম্বার হলো যেটা অ্যাকোয়ার্ড কারণ, অ্যাকোয়ার্ড বা যেটা মিডিল এজে সাধারণত যেটা হয় সেটা হলো রিউম্যাটিক অরিজিন হয়। সাধারণত ম্যাক্সিমাম ভালভের যে প্যাথোলজি যেটা আছে আমাদের হার্টের ভালভের,
আমাদের দেশের পার্সপেক্টিভ অথবা এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই হিসাবে বা লো সোশিওইকোনমিক কান্ট্রি যেগুলো থাকে সাধারণত দেখা যায় এখানে রিউমেটিক ফিভার একটা অন্যতম প্রধান কারণ যে ভালভে ইনভলভমেন্ট হওয়া বা ভালভের প্যাথোলজি তৈরি হওয়া। আর একটা ওল্ড এই যে সাধারণত ডিজেনারেটিভ একটা প্রসেস বলা হয় যে বয়স বাড়ার সাথে সাথে এরকম ভালভে ডিপোজিশন অফ ক্যালসিয়াম বলে, এই ক্যালসিয়াম ডিপোজিশনের কারণে ভালভ থিকেন্ড হয়, ফলে দেয়ার ইজ স্টেনোসিস। তাহলে সাধারণত এই তিনটা বয়সের ক্ষেত্রে যদি আমরা খেয়াল রাখি আমার মনে হয় খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো what are the causes or etiology of any type of valve lesion, not only শুধু মাইট্রাল ভালভ, এটা তোমার অ্যাপ্লিকেশন হলে একটা অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রে অথবা পালমোনারি ভালভের ক্ষেত্রে বা ট্রাইকাসিড ভালভের ক্ষেত্রে যদি মনে রাখি আমার মনে হয় কোনো কারণ মিস যাবে না। এই জন্য কনজেনিটাল কারণ যদি আমরা দেখি বিশেষ করে মাইট্রাল ভালভের ক্ষেত্রে সেটা হলো কনজেনিটাল একটা কারণ আছে, আমরা প্যারাসুট মাইট্রাল ভালভ বলি, যে প্যারাসুট টাইপের মতো দেখতে হয় তখন এটা সাধারণত দেখা যায় লিফলেট এবং সাবল অ্যাপারেটাসের মধ্যে কর্ডেটিন নিয়ে অনেক সময় থিকেন্ড হয় এবং ইট লুকস লাইক প্যারাসুটের মতো দেখতে হয়, এই জন্য হচ্ছে প্যারাসুট লাইক অফ টাইপ অফ লেশন বা প্যারাসুট টাইপ অফ মাইট্রাল ভালভ বলে, এটাই কনজেনিটাল কারণ। আর অ্যাকোয়ার্ড কারণের মধ্যে মাইট্রাল স্টেনোসিস ইজ দ্য কমনেস্ট কারণ, আমরা যদি বলে যে সাধারণত মোর দ্যান 95% কারণই আমরা দেখে থাকি, সেটা হলো রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক হার্ট ডিজিজ, যেটা রিউম্যাটিক ফিভারে অ্যাজ এ সিকুইলি বা কমপ্লিকেশন হিসাবে আমরা মাইট্রাল ভালভের যে প্যাথোলজি, এটা পরবর্তীতে আমরা হয়তো প্যাথোফিজিওলজিতে আলোচনা করব, সেটা মাইট্রাল ভালভ ইনভলভমেন্ট হয় এবং হলো আমাদের মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করে। আর ওল্ড এজের ক্ষেত্রে যেটা আমরা বললাম there is some degenerative process, there is calcification of the mitral valve, এই ডিজেনারেটিভ প্রসেস বা ক্যালসিফিকেশনের জন্য আমাদের মাইট্রাল স্টেনোসিস হতে পারে। তাহলে মূলত কারণ হলো আমাদের তিনটা, একটা হলো কনজেনিটাল প্যারাসুট, দুইটা হলো যে অ্যাকোয়ার্ডের মধ্যে রিউম্যাটিক যেটা আছে মিডল এজে সাধারণত আমরা দেখি, এবং ওল্ড এজের ক্ষেত্রে আমরা যখন অনেক সময় রিউম্যাটিক কারণও পেতে পারি অথবা ওল্ড এজের ক্ষেত্রে যেটা বলি ডিজেনারেটিভ কারণ। তাহলে কারণ হলো এই তিনটা সাধারণত। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, প্যাথোফিজিওলজি অফ মাইট্রাল স্টেনোসিস। আচ্ছা, প্যাথোফিজিওলজি অফ মাইট্রাল স্টেনোসিস যদি আমরা দেখি, সেটা আমরা শুরু করি সাধারণত যেহেতু রিউম্যাটিক ফিভারে যেহেতু কমনেস্ট কারণ, সাধারণত রিউম্যাটিক ফিভার হলে যেটা হয় মাইট্রাল ভালভ যেটা আছে মাইট্রাল ভালভে বা যেটা আমরা যে এই যে আমরা এই অ্যানাটমি যেটা শুরুতে আলোচনা করে নিলাম, যে মাইট্রাল ভালভের যে অ্যাপারেটাস বলে, যে মাইট্রাল ভালভ অ্যাপারেটাসের মধ্যে লিফলেট থাকে, কর্ডা টেন্ডিনি থাকে আর প্যাপিলারি মাসেল থাকে। সাধারণত দেখা যায় যে প্যাথোলজিটা আমরা যেটা দেখি সাধারণত লিফলেটে প্যাথোলজি দেখি আর কর্ডা টেন্ডিনিতে অনেক সময় এই প্যাথোলজিটা এক্সটেন্ড করে। তাহলে এই যে লিফলেট যেটা আছে সাধারণত বলা হয় লিফলেটে এটা ইনফ্লামেশন হয়, যাতে রিউম্যাটিক ফিভারে আমরা জানি যে দেয়ার ইজ ইনফ্লামেশন, এবং ইনফ্লামেশনের ফলে এই যে ভালভের অ্যাপারেটাস যেটা আমরা বললাম লিফলেটে, এই লিফলেটে সাধারণত থিকেনিং হয়, এই থিকেনিং এর ফলে যেটা হয় ফাইব্রোসিস হয় পরবর্তীতে। তারপর হলো যে কর্ডা টেন্ডিনি যেটা আছে সেখানেও থিকেন্ড হয়, তাহলে থিকেন্ড হয়, ফাইব্রোসিস হয়, ফলে দেখা যায় যে মাইট্রাল ভালভ যেটা অরিফিস আছে, মাইট্রাল ভালভ অরিফিসটা ন্যারো হয়ে যায়। মাইট্রাল ভালভ অরিফিস ন্যারো হলে যেটা হবে আমাদের লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার যেটা ব্লাড ফ্লো হয়, এই ব্লাড ফ্লো বাধা পাবে, ফলে লেফট এট্রিয়াম যেটা হবে লেফট এট্রিয়াম উইল বি অ্যাকুমুলেশন অফ দ্য ব্লাড উইন দ্য লেফট এট্রিয়াম, ফলে লেফট এট্রিয়াম হলো এনলার্জ হবে, লেফট এট্রিয়াম বড় হবে, যেহেতু লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার যে পরিমাণ ব্লাড নরমালি ফ্লো হওয়ার কথা ডিউরিং ডায়াস্টল, এই ব্লাড ফ্লো হতে পারবে না, ফলে লেফট এট্রিয়াম এনলার্জ হবে, এবং লেফট এট্রিয়াম এনলার্জ হতে হতে যেহেতু লেফট এট্রিয়াম যেহেতু মাইট্রাল অরিফিস ন্যারো, ফলে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড যেতে গেলে লেফট এট্রিয়ামে তাহলে বেশি প্রেসারে কন্ট্রাকশন করতে হবে, ফলে দেখা যায় লেফট এট্রিয়ামের মধ্যে প্রেসারও বাড়তে থাকে, এবং লেফট এট্রিয়ামে প্রেসার বাড়তে থাকে, এবং এই প্রেসার বাড়তে এবং লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট হতে হতে একসময় দেখা যেতে পারে লেফট এট্রিয়াল এখানে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে, ফলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি ডেভেলপ করে সেই ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে ইভেন লেফট এট্রিয়াল এরকম থ্রোম্বাস হতে পারে, অথবা যে আরেকটা যদি আমাদের দেখা লেফট এট্রিয়াম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, বা লেফট এট্রিয়াম বড় হওয়ার কারণে লেফট এট্রিয়াম মধ্যে যেটা প্রেসার বাড়তেছে, ফলে এই যে প্রেসারটা ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো হয়ে পালমোনারি ভেইন যেটা আছে, আমরা জানি পালমোনারি ভেইন ড্রেন করে কোথায় লেফট এট্রিয়ামের মধ্যে, ফলে পালমোনারি ভেইনের মধ্যে কি হবে কনজেশন হবে, বা পালমোনারি ভেইনে হলো প্রেসার বাড়বে, ফলে এই পালমোনারি ভেইনে প্রেসার বাড়ার কারণে আমাদের লাংস যেটা আছে, লাংস অ্যালভিওলাই যেটা আছে, এই অ্যালভিওলার যে ক্যাপিলারি আছে ক্যাপিলারির মধ্যে প্রেসার বাড়বে, ফলে কখনো দেখা যাবে ক্যাপিলারি রাপচার হতে পারে ডিউ টু ইনক্রিজড প্রেসার। এই কারণে অনেক সময় দেখা যায় আমরা পরবর্তীতে অবশ্যই সাইন সিমটমে আসবো, দেখা যাবে রোগীর এখানে হিমোপ্রাইসিস হতে পারে, কাশি হতে পারে, তারপরে ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড ইন দ্য অ্যালভিওলাই,
সেখানে আমাদের দেখা যাবে যে পেশেন্ট মে ডেভেলপ শর্টনেস অফ ব্রেথ। এখন এই ব্যাক প্রেশার আরো ব্যাক প্রেশার বাড়তে বাড়তে দেখা যাবে যে আমাদের পালমোনারি আর্টারি যেটা আছে পালমোনারি আর্টারির মধ্যেও প্রেশার বাড়বে। ফলে পালমোনারি আর্টারির মধ্যে যদি প্রেশার বাড়ে তাহলে আমাদের জানি পালমোনারি আর্টারি তাহলে এই আমাদের রাইট ভেন্ট্রিকেল তাহলে এই পালমোনারি আর্টারিকে প্রেশার বাড়ার কারণে ওভারকাম করতে গেলে তখন রাইট ভেন্ট্রিকেলকে হাইপারট্রফি হতে হবে। ফলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে ইভেন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে হতে ইভেন দেখা যাচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ারও হতে পারে। রাইট আমরা যেটা আরভি ফেলিয়ার বলি বা রাইট ভেন্ট্রিকুলার কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বলে থাকি বা রাইট সাইডের হার্ট ফেলিয়ার বলে থাকি। ফলে দেখা যাবে যে পরবর্তীতে আমাদের এই রাইট ভেন্ট্রিকুলার ইনভলভমেন্টের ফলে জেবিপির এইস্ট হবে, এইদিকে অ্যাসাইটিস হতে পারে, লেগ ইডিমা হতে পারে। এখন এইটা যদি দেখা যায় এটা হতে হতে আমাদের যেহেতু রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হচ্ছে, এই রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হওয়ার কারণে ইভেন আমাদের অ্যাসাইটিস হতে পারে, ইভেন আমাদের লিভারে কনজেশন হতে পারে। এই লিভারে কনজেশন হওয়ার কারণে আমরা যেটা কার্ডিয়াক সিরোসিস বলি, কারণ লিভার সেল যেটাগুলো হেপাটোসাইট এটা ড্যামেজ হতে পারে। হেপাটোসাইট ড্যামেজ হলে দেখা যাবে দেয়ার উইল বি ফাইব্রোসিস ইন দ্য লিভার, এবং এই লিভারে তখন আমাদের কার্ডিয়াক সিরোসিস একটা টার্মিনোলজি বলে যে সিরোসিস ডিউ টু কার্ডিয়াক কজ, স্পেশালি রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, স্পেশালি মাইট্রাল স্টেনোসিস বলে। অনেক সময় আমাদেরকে তোমরা প্যাথোলজি পড়ার সময় বলছো নাট মেক লিভার, অর্থাৎ হলো যে এই যে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার কারণে আমাদের লিভার কার্ডিয়াক সিরোসিস বা লিভার সিরোসিস হতে পারে। তার মানে এই যে ব্যাক ফ্লো হতে হতে অর্থাৎ শুরু হলো আমাদের হলো মাইট্রাল স্টেনোসিস থেকে, মাইট্রাল স্টেনোসিস আমরা বললাম কিভাবে মাইট্রাল স্টেনোসিস হচ্ছে সেটাও বললাম, এবং মাইট্রাল স্টেনোসিস পরবর্তীতে এই যে প্রেশার ব্যাক ফ্লো হয়ে প্রেশার বাড়তে বাড়তে পিছন দিকে ব্যাকওয়ার্ড প্রেশার বাড়তে বাড়তে ইভেন এই যে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়ে কার্ডিয়াক সিরোসিস পর্যন্ত ডেভেলপ করতে পারে। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর মাইট্রাল স্টেনোসিস? আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ফর মাইট্রাল স্টেনোসিস তো ওইভাবে না। মাইট্রাল স্টেনোসিস হলো আসলে আমাদের কখনো কখনো যে পেশেন্ট মে বি সিমটোম্যাটিক মানে অনেক সময় দেখা যায় যে মাইল্ড বা মডারেট বা ইভেন সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস আছে, কিন্তু পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক অনেক সময় ধরে থাকতে পারে, কিন্তু মাঝে মাঝে পেশেন্ট মে বি সিমটোম্যাটিক হতে পারে। সিমটোম্যাটিক সাধারণত কখন হয় বা প্রিসিপিটেশন কখন হয়, এটা বলা আছে যে অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রেগন্যান্সির আগে পেশেন্ট একদম অ্যাসিমটোমেটিক থাকে, কোনো ধরনের কোনো সিমটম বা কোনো কিছু নাই রোগীর। যখন যে প্রেগন্যান্সিতে আমরা জানি ভলিউম ওভারলোড হয় অনেক, ফলে দেখা যাবে তখন পেশেন্ট মে বি সিমটোম্যাটিক। ইভেন ফার্স্ট ট্রাইমেস্টার শেষের দিকে ফার্স্ট ট্রাইমেস্টার কম হয়, বাট সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার পেশেন্ট মে বি সিভিয়ার সিমটোম্যাটিক। ইভেন সাম পেশেন্টস মে প্রেজেন্ট উইথ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। দেখা যায় হাসপাতালে আসে আমাদের লেফট ভেন্ট্রিকুলার বা রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার নিয়ে আমাদের কাছে আসে এই ডিউ টু তোমার মাইট্রাল স্টেনোসিস। তখন পেশেন্ট ইউজুয়ালি সিমটোম্যাটিক হয় ইন দ্য সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টার সাধারণত। এটা নিয়ে তাহলে একটা প্রিসাইজিং ফ্যাক্টর বা যেটা বলে যে আমাদের হলো পেশেন্ট অ্যাসিমটোমেটিক পেশেন্ট মেবি সিমটোম্যাটিক, তাহলে এটা একটা হয়। অনেক সময় দেখা যায় এক্সারশনের কারণে, তাহলে এমনি কোনো কিছু না, হঠাৎ পেশেন্ট বললো যে পেশেন্ট কোনো ভারী কাজ করছে, বা পেশেন্ট হলো হয়তো 4, 5, 6 তলা সিঁড়ি বেয়ে উঠছে, অথবা পেশেন্ট হলো কোনো ভারী বাজার বা কোনো কিছু নিয়ে করে ফেলছে, এই সময় দেখা যায় যে ডিউ টু সিভিয়ার এক্সারশনের কারণে পেশেন্ট মে বি সিমটোম্যাটিক। হয়তো এর আগে সে অ্যাসিমটোমেটিকই ছিল, তেমন কোনো শ্বাসকষ্ট ছিল না, কিন্তু এই সময় পেশেন্ট সিমটোমেটিক হতে পারে। তাহলে আমরা যদি বলি এটা যে স্টেনাস এক্সারসাইজ বা হলো এক্সারশন যদি পেশেন্ট করে, অথবা ডিউরিং প্রেগন্যান্সিতে সাধারণত অনেক সময় আমরা দেখি এই দুইটা ক্ষেত্রে যে ইভেন অ্যাসিমটোমেটিক পেশেন্ট মে বি সিমটোম্যাটিক ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস পেশেন্টের ক্ষেত্রে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, পেশেন্ট কি কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসবে? কমপ্লেইন কি থাকবে পেশেন্ট? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে যে আমাদের কাছে আসবে, সেই ক্ষেত্রে যেটা আমরা যে যদি আমরা এই যে প্যাথোফিজিওলজি যে কথাটা আমরা বর্ণনা করলাম, এই প্যাথোফিজিওলজি যদি একটু মনে রাখো, তাহলে তোমার স্বাভাবিকভাবেই আমাদের ক্লিনিক্যাল ফিচার বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মনে রাখা সহজ। আমি সবসময় এটা বলে রাখি, এর আগেও করার সময় বেশ করে ভালভুলার হার্ট ডিজিজ, যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ বা কনজেনিটাল হার্ট ডিজিজ বা যে কোনো আসলে মেডিসিনের যে কোনো প্যাথোলজি বা যে কোনো ধরনের ডিজিজ পড়ার সময় যদি আমরা এভাবে মনে রাখি যে symptoms due to disease itself, তারপরে symptoms due to underlying cause, অর্থাৎ এই যে ডিজিজটা যারা আন্ডারলাইং যেসব কারণে ডিজিজটা হলো সেটা যদি আমরা মনে রাখি, আর symptoms due to complications অর্থাৎ জটিলতার কারণে যেগুলো হয়
সেগুলো যদি আমরা মনে রাখি। আর সমস্ত ক্ষেত্রে পেশেন্ট ইন দ্য আর্লি ফেজ, যে কোনো ডিজিজের আর্লি ফেজে পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক, এই কথাটুকু মনে রাখতে হবে। তাহলে প্রথম থেকে শুরু করতে হবে যে অ্যাসিমটোমেটিক ক্ষেত্রে কখন কখন আমরা জানি যে মাইট্রাল স্টেনোসিস পেশেন্ট মে বি মাইল্ড টু সিভিয়ার কেসেস। এখন যেহেতু এই প্রসঙ্গে চলে আসলো, আমরা একটু মাইল্ড টু সিভিয়ার কখন বলা হয় সেক্ষেত্রে একটু আলোচনা করে নেই। হয়তো এটা যখন আসবে ইনভেস্টিগেশন তখন হয়তো একটু আলোচনা হবে। সেই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে মাইল্ড আমরা বলা হয় যখন সাধারণত মাইট্রাল ভালভ বা অরিফিস যেটা আছে বলা যায় 2 থেকে 2.5 সেন্টিমিটার স্কোয়ার যখন থাকে, অর্থাৎ 2 থেকে 2.5 বলে, এই সময় এটাকে বলে আমরা মাইল্ড। মডারেট বলা হয় যদি 1 থেকে 2 সেন্টিমিটার স্কোয়ার থাকে মাইট্রাল ভালভ অরিফিস বা মাইট্রাল ভালভ এরিয়া বলা হয় অনেক সময় MVA, এটা করে থাকলে সাধারণত আমরা বলি মডারেট। আর 1 এর নিচে যদি চলে যায় তাহলে আমরা বলি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। এখন যদি আমাদের মাইল্ড টু মডারেট কেসে দেখে পেশেন্ট মে বি অ্যাসিমটোমেটিক, সুতরাং এই কথাটুকু যদি অ্যাসিমটোমেটিক তুমি না বলে কেন, এখনকার ক্ষেত্রে প্রচুর রোগী আমরা পেয়ে থাকি যে পেশেন্ট অ্যাসিমটোমেটিক। হ্যাঁ, তাহলে এই অ্যাসিমটোমেটিক গুলো সাধারণত কখন ধরা পড়ে? এই অ্যাসিমটোমেটিক গুলো ধরা পড়ে ধরো অন্য কোনো কারণে আমাদের কাছে আসছে, এতে ইকো করার জন্য আসছে। ইকো করার সময় আমরা দেখলাম যে পেশেন্ট হ্যাজ গট মাইল্ড অর মডারেট মাইট্রাল স্টেনোসিস, তখন হয়তো পেশেন্ট ধরা পড়ে। অথবা ওই যে মডারেট স্টেনোসিস অনেক সময় দেখা যায় বলছে যে প্রেগন্যান্সির সময় বা এক্সারসাইজ যেটা বা তোমার এক্সারশনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট তখন সিমটোমেটিক হয় বা তখন আসে। তাহলে আমাদের মাইল্ড টু মডারেট কেসে সাধারণত পেশেন্ট মে রিমেইন অ্যাসিমটোমেটিক ফর এ প্রলং পিরিয়ড। কারণ হলো এই যে যেহেতু আমাদের রিউমেটিক ফিভারের যে কথাটা আমরা বলতেছি, রিউমেটিক ফিভারের আমাদের যে একটা অটোইমিউন বা যেটা আমাদের বলি যেটা প্রক্রিয়া একটা, সেটা হলো যে সাধারণত যত রিপিটেড ইনফেকশন হবে তত দেখা যায় যে রিপিট ইনফেকশন হওয়ার ফলে বা সোর থ্রোট ইনফেকশন হলে তত বেশি ততবার রিউমেটিক ফিভার হবে। তো রিউমেটিক ফিভার যতবার হবে তত ভালভ ইনভলভমেন্ট হবে, যতবার ভালভ ইনভলভমেন্ট হয় তত বেশি ভালভ নষ্ট হতে থাকবে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট যখন হলো প্রোফাইল্যাক্সিস নেয়, যে পেনিসিলিন নেয়, এইসব রোগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা স্টেজের পরে বা বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় দেখা যায় এই রিউমেটিক প্রসেসটা হল্ট করে থাকে। ফলে পেশেন্ট কিন্তু দীর্ঘ সময় এই যে মাইল্ড বা মডারেট অবস্থায় কিন্তু থাকতে পারে। সিভিয়ারই হবে যে পেশেন্ট যে ডিজিজটা প্রোগ্রেস হবে এমন কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, যেহেতু অনেক সময় যারা পেশেন্ট যদি যে প্রোফাইল্যাক্সিস যে অ্যান্টিবায়োটিক আমরা পেনিসিলিন ট্রিটমেন্ট বলি যেটা যদি এরকম নিয়ে থাকে অনেক সময় দেখা যায় প্রোগ্রেস করে না, সোর থ্রোট যদি রিপিটেড না হয় বা বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় ডিজিজটা একটু মানে বলে যায় থমকে যায়, বা যেটা আমরা বলি যে ডিজিজ প্রোগ্রেশনটা সমস্যা থেমে যায়। তাহলে পেশেন্ট মাইল্ড টু মডারেট হলে অ্যাসিমটোমেটিক থাকতে পারে দীর্ঘ সময়। আর তাহলে কি সিমটম নিয়ে সাধারণত আসে? সাধারণত যেটা রোগী আমাদের কমপ্লেন করে যে সাধারণত যে শর্টনেস অফ ব্রেথ হলো দিস ইজ দ্য কমনেস্ট প্রেজেন্টেশন অফ দ্য মাইট্রাল স্টেনোসিস ইটসেলফ। শুধু মাইট্রাল স্টেনোসিস থাকলে যদি পেশেন্ট যদি ইউজুয়ালি মডারেট টু সিভিয়ার যদি থাকে, সাধারণত যখন রোগী এটা বলে যে স্যার আমার তো আগে বেশি, আমার তো অনেক বেশি দৌড়াইলে বা পরিশ্রম করলে আমার একটু শ্বাসকষ্ট হতো, এখন দেখি 2-1 সিঁড়ি উপরে উঠলে অথবা একটু হালকা ভারী কাজ করলে আমার শ্বাসকষ্ট হতে থাকে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। এই শর্টনেস অফ ব্রেথ ইজ দ্য কমনেস্ট প্রেজেন্টেশন in case of mitral stenosis, usually mild to moderate to severe mitral stenosis। এবং সাধারণত এই যে সিভিয়ারিটি অফ দ্য শর্টনেস অফ ব্রেথ, এটা সাধারণত উইথ সিভিয়ারিটি যে মাইট্রাল যে স্টেনোসিস সিভিয়ারিটির সাথে সাথে এটা সাধারণত শর্টনেস অফ ব্রেথটাও বাড়তে থাকে। সাধারণত তখন অল্প এক্সারশনে রোগীর শর্টনেস অফ ব্রেথ হতে পারে। তাহলে শর্টনেস অফ ব্রেথ আমাদের বললাম যে সেটা ইজ দ্য কমনেস্ট প্রেজেন্টেশন। এছাড়া রোগীর প্যালপিটেশন হতে পারে ডিউরিং এক্সারশন, অথবা যেটা বললাম সাধারণত এক্সারশনের ক্ষেত্রে প্যালপিটেশন হতে পারে। আচ্ছা, আর যেটা হলো এতে আমরা যেটা বললাম যে আন্ডারলাইং যে কারণ যেটা আছে, অর্থাৎ রিউমেটিক ফিভার যেটা আছে, রিউমেটিক ফিভারের প্রেজেন্টেশনটা কিন্তু রোগীর মধ্যে হতে পারে। অর্থাৎ একটা রোগীর দ্বারা মাইট্রাল স্টেনোসিস আছে, এখন তার উপরে আবার অ্যাকুট রিউমেটিক ফিভারের আবার একটা এপিসোড হলো, তখন কিন্তু এমন হতে পারে আবার ভালভুলাইটিস হলো, তখন কিন্তু আবার অ্যাকুট রিউমেটিক ফিভার, তখন মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল লিগারেশন বা অন্যান্য ভালভ ইনভলভমেন্ট হলো বা মায়োকার্ডাইটিস হলো বা পেরিকার্ডাইটিস হলো, সবই কিন্তু তখন প্রেজেন্টেশন হতে পারে, যেহেতু অ্যাকুট রিউমেটিক ফিভার ইজ দ্য কজ অফ দ্য মাইট্রাল স্টেনোসিস। আর একটা যেটা বললাম আমরা কমপ্লিকেশন হলে মাইট্রাল স্টেনোসিসের, তাহলে তার প্রেজেন্টেশন হতে পারে। এখন আমাদের কমপ্লিকেশন কি হতে পারে সেগুলো আমরা প্রথমে যেটা প্যাথোফিজিক্যাল আলোচনার সময় আমরা বললাম, সেটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে তাহলে কি হবে, যে প্যালপিটেশন হতে পারে রোগীর। তারপরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য আমার লেট অ্যাট্রিয়াম থ্রোম্বাস হতে পারে,
ফলে লেফট এট্রিয়াল থ্রম্বাস যদি হয়, এই থ্রম্বাসটা কি এম্বোলিজম হতে পারে। এখন লেফট এট্রিয়াল থ্রম্বাস এম্বোলিজম হলে যে আমাদের কি ব্রেন স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা বললাম অ্যাকুট লিম্ব ইসকেমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা মেসেন্টিক আর্টারিতে হলে মেসেন্টিক ইসকেমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, করোনারি আর্টারিতে গেলে মাইক্রাল ইনফ্রাকশন নিয়ে বা ইসকেমিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, তাহলে এই এলমো এম্বোলিজম নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর একটা বললাম যে আমাদের কি হচ্ছে, পেশেন্টের হলো পালমোনারি হাইপারটেনশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এখন যদি পালমোনারি হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে পালমোনারি হাইপারটেনশন আমাদের ফিচার গুলো কি, পেশেন্ট তখন শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা এখানে আমরা বললাম যে অ্যালভিওলার রাপচার নিয়ে, অথবা যেটা হলো হিমোপ্রেসিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বা এটা শর্টনেস অফ ব্রেথ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর একটা যেটা আমরা বললাম অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ডিউ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যদি ডেভেলপ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট হতে পারে যে কমপ্লিকেশন, সেই ক্ষেত্রে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ লেট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। অথবা আরো রিমোট যেটা, যদি পেশেন্ট আনট্রিটেড থাকে বা পেশেন্ট নট প্রপারলি ট্রিটেড থাকে, তাহলে সেটা পেশেন্ট তখন রাইট হার্ট ফেইলিয়ার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় রোগীরা, এই ক্ষেত্রে আমরা আগে অনেক ক্ষেত্রে এরকম রোগী পেতাম, এখন অবশ্যই একটু কমে গেছে। পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাঙ্কেল ইডিমা, পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাসাইটিস, ইভেন পেশেন্ট প্রেজেন্ট উইথ জিআইবিপি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আরো যদি অ্যাডভান্স স্টেজ আছে, তখন পেশেন্ট উইথ কার্ডিয়াক সিরোসিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে এইভাবে আসলে যেটা আমরা যে প্যাথোফিজিওলজি যদি মনে রাখি, তাহলে আমাদের প্রেজেন্টেশন বা আমাদের কি কি সিমটম নিয়ে সাধারণত পেশেন্ট প্রেজেন্ট করে, বা যে কমপ্লিকেশন সেগুলো নিয়ে সাধারণত আমরা বলবো। এখন এই যে যেভাবে মনে রাখলে স্টেপ বাই স্টেপ, তাহলে দেখো তোমার কোনোটা আসলে তোমার মানে হবে না, বাদ যাবে না। তখন সমস্ত গুলো তোমাকে সাধারণত মনে রাখবে, কমপ্লিকেশন গুলো সমস্ত কিছুই মনে রাখবে, তুমি যে স্টেপ বাই স্টেপ খেয়াল রাখো। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা হিস্ট্রি নেওয়ার সময় পেশেন্টের কোন কোন হিস্ট্রিতে আমরা ইম্পর্টেন্স দিব মাইট্রাল স্টেনোসিস এর ক্ষেত্রে? মাইট্রাল স্টেনোসিস এর যেহেতু হিস্ট্রি নিতে হবে, এখন মাইট্রাল স্টেনোসিস এর আন্ডারলাইং কারণ যেটা কারণটা আমরা বলি যে রিউমেটিক ফিভার ইজ দ্য কমনেস্ট কজ অফ দ্য মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস এর কারণ বলার সময় আমরা 3বার বলা, কেউ বলে আপনার পরীক্ষায় বললে 4বার 5বারও বলতে হবে যে রিউমেটিক ফিভার মানে ইজ দ্য সো কমনেস্ট কজ। তাহলে আমাদের যে রোগীর যদি মাইট্রাল স্টেনোসিস প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে রোগীর রিউমেটিক ফিভারের হিস্ট্রি ছিল কিনা, সেই রিউমেটিক ফিভারের হিস্ট্রিটা আমাদেরকে ভালো করে নিতে হবে। আর যদি থাকে সেটা কনজেনিটাল আছে কিনা, বা যদি বয়স্ক রোগী আসে সেক্ষেত্রে ডিজেনারেটিভ কারণ আছে কিনা, এগুলো তো আমাকে এক্সক্লুড করতে হবে যে কি কারণে আসলে আছে। কারণ যদি রিউমেটিক ফিভার নিয়ে রোগী কারণ আন্ডারলাইং কারণ যদি রিউমেটিক ফিভার হয়, তাহলে তো আমার লাইফ লং রিউমেটিক ফিভার প্রোফাইল্যাক্সিস লাগবে। কিন্তু কনজেনিটাল যদি কারণে হয় সেক্ষেত্রে আমার লাগবে না, বা ডিজেনারেটিভ কারণ বা বয়সজনিত কারণে, যেটা ক্যালসিফিকেশনের কারণে আমার রিউমেটিক ফিভার হচ্ছে, সেক্ষেত্রে তো আমার আসলে রিউমেটিক ফিভারের প্রোফাইল্যাক্সিস, যেটা আমার পেনিসিলিন লাইফ লং নিতে হবে, সেটা তো আর লাগবে না, কারণ এটা লাইফ লং ওষুধ খাওয়ার বাবা। এই জন্য আমাকে রিউমেটিক ফিভারের হিস্ট্রি আছে কিনা এটা খুব ভালো করে এলিসিট করতে হবে, অথবা আমাকে অন্যান্য পরীক্ষার মাধ্যমে আসলে করতে হবে যে রিউমেটিক ফিভার থেকে তার আসলে এই মাইট্রাল স্টেনোসিস হয়েছে কিনা। সেই জন্য মাইট্রাল স্টেনোসিস রোগীর ক্ষেত্রে আসলে রিউমেটিক ফিভার এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হিস্ট্রিটা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, হোয়াট আর দ্য সাইন্স উই ফাইন্ড ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস? আচ্ছা, সায়েন্সের ক্ষেত্রে একইভাবে আমরা যদি বলি যে সায়েন্সের ক্ষেত্রে যেহেতু ওই ডিজিজ ইটসেলফ বা মাইট্রাল স্টেনোসিসের জন্য আমরা কি সাইন পাবো, আর আন্ডারলাইং যে কারণ যেগুলো কারণে সাইন পেতে পারি, একটা কমপ্লিকেশনের জন্য আমরা সাইন পেতে পারি। এখন সাইন যদি আমরা এটা যদি ধরো যে মাইট্রাল স্টেনোসিসের জন্য ইটসেলফ আমরা কি সাইন পাবো, মাইট্রাল স্টেনোসিস যখন হবে স্বাভাবিকভাবে আমার মাইট্রাল ভালভ ন্যারোইং হবে। এখন মাইট্রাল ভালভ যদি ন্যারোইং হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার ব্লাড ফ্লো কমে যাবে, আমার লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড কম যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে আমার আউটাতে ব্লাড কম যাবে। ব্লাড যদি কম যায়, আউটাতে যদি ব্লাড কম থাকে, আমাদের যদি এই যে আর্টেরিয়াল লেভেলে যদি ব্লাড ফ্লো কম থাকে, তাহলে পালসের ভলিউম কি হবে, সাধারণত লো ভলিউম আমরা পাবো, আউটার মতো, যে আউটিক স্টেনোসিসের মতো। আউটিক স্টেনোসিস যেমন লো ভলিউম পাওয়া যায়, মাইট্রাল স্টেনোসিস তেমনি লো ভলিউম পাওয়া যায়, তাহলে আমরা লো ভলিউম পালস পাবো। আচ্ছা, তারপরে মাইট্রাল ফেসিস যে একটা টার্মিনোলজি আছে, অর্থাৎ যে প্লেথোরা, অনেক সময় দেখা যায় চিকে প্লেথোরা পাওয়া যায়, তাহলে মাইট্রাল ফেসিস মাইট্রাল ফেসিস আমরা পাবো, সেক্ষেত্রে ক্যাস্ট্রাসিসফিকা মাইট্রাল ফেসিস পাবো। আচ্ছা, আরটা কি পাবো, যে সেটা হলো মাইট্রাল, যেহেতু মাইট্রাল অ্যাওর্টিক লেফট এট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকুলে আসতেছে, এখানে একটা বাধা পাচ্ছে, যে বাধা পাওয়ার সময় কি হবে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে বাধা পেলে এখানে টার্বুলেন্স একটা তৈরি হয়, ফলে টার্বুলেন্স তৈরি হলে সাধারণত কি হয়, আমরা মারমার তৈরি হয়।
এখন এই মারমারটা যেহেতু আমরা যখন হাত দিয়ে ফিল করব, তা এটা আমার যদি স্টেথো দিয়ে পারবো, অথবা হলো আমরা ফিল করব, তাই না? এখন যদি ফিল করি তাহলে আমাদের যে এটা বলে যে পারিং অফ দ্য ক্যাট, তাই না? পারিং অফ দ্য ক্যাট মানে আমরা বিড়ালের যে মানে এই যেটা পশম যেটা বলে, যেটা হাত দিলে আমাদের যে ফিলিংসটা আসবে, আমাদের এরকম ফিলিংস দেওয়া হবে। আর একটা হলো যে আমরা অস্কালটেশন যখন করব, এখন সেই ক্ষেত্রে মাইট্রাল স্টেনোসিস এর ক্ষেত্রে আমাকে যে মারমার আছে, এই মারমারকে আপনার ডেসক্রাইব করতে হবে। এই মারমারটা ডেসক্রাইব করলে ভোলা যাবে না। কারণ তোমাদের কারো যদি মাইট্রাল স্টেনোসিস এর লং কেস থাকে বা শর্ট কেস থাকে, তাহলে এই মাইট্রাল স্টেনোসিস এর এটা সাধারণত বর্ণনা করতে হবে, মাইট্রাল স্টেনোসিস এর মারমারটা। আচ্ছা, মাইট্রাল স্টেনোসিস এর মারমারটা বর্ণনা করার সময় তুমি তাহলে কি সাধারণত কিভাবে এটা প্রথমে যেতে হলো যে সাধারণত কোন ধরনের মারমারটা থাকে, এটা হলো বলবো মিড ডিয়াস্টলিক মারমার। তাহলে মিড ডিয়াস্টলিক মারমার এই ক্ষেত্রে তোমার বলা হচ্ছে এই যে মারমারের নেচারটা কেমন, যে লো পিচড রাফ রামলিং মারমার এইভাবে বলা হয়। লো পিচড রাফ রামলিং মারমারের যে ক্যারেক্টারিস্টিকটা হলো একটু রাফ টাইপের মারমার, এবং বলা হয় যে মারমারটার ধরনটা কি, বলছে যে রাসলিং সাউন্ড, অর্থাৎ হলো যে ঝড়ের সময় যেমন হলো ঝরা পাতা, পাতা মানে হলো যে শুকনা পাতা, যেমন খড়খড় খড়খড় শব্দ যেমন একটা হয়, রাফ, এটাকে রামলিং সাউন্ড বলে। তাহলে লো পিচড রাফ রামলিং মারমার বেস্ট হার্ড ইন দা, এটাকে বলা আছে যে লোকালাইজড ইন দা মাইট্রাল এরিয়া, লোকাল বা অ্যাপিক্যাল এরিয়া বলা হয়। এই অ্যাপিক্যাল এরিয়াতে আমরা মারমারটা পাবো। লোকালাইজড ইন দা মাইট্রাল এরিয়া, বেস্ট হার্ড উইথ দা বেল অফ দ্য স্টেথোস্কোপ। আমরা সাধারণত রাফ রামলিং মারমার যেটা বা ডায়াস্টলিক মারমার যেটা, সাধারণত আমরা সাধারণত বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে শুনি, তাই না? আমরা তো নর্মালি সাউন্ড শুনি কি ডায়াফ্রাম দিয়ে, এটাকে তাহলে শোনা যাবে ভালো বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে। আর একটা আছে যে আমরা সাধারণত পেশেন্ট যখন লেফট ল্যাটারাল হয়, লেফট ল্যাটারাল করলে তখন অ্যাপেক্সটা আমার চেস্ট ওয়ালের কাছাকাছি আসে, ফলে আমরা বেস্ট হার্ড উইদিন দ্য পেশেন্ট উইথ দ্য লেফট ল্যাটারাল ইন পজিশন, ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন। আমরা বলা লেফট সাইডে মারমারটা সাধারণত আমরা যদি ব্রেথ হোল্ড করে রাখি এক্সপিরেশনে, তাহলে সাধারণত ভালো শোনা যায়। তাহলে এই যে টোটাল এই কথাগুলো আমাদের বলতে হবে। সাথে সাথে অনেক সময় বলা যায় যে সাধারণত এই যে অ্যাকসেন্সুয়েশন মানে সিস্টুলের আগে অনেক সময় অ্যাকসেন্সুয়েশন পাওয়া যায়, যে প্রি সিস্টোলিক ফার্স্ট টার্ম সাউন্ড হওয়ার আগে একটা অ্যাকসেন্সুয়েশন অর্থাৎ মারমারটা বেড়ে যায়, যেখানে যেহেতু এটা আবার ইয়েতে পাওয়া যাবে না, অ্যাট্রাল ফিব্রিলেশন হলে পাওয়া যাবে না। কিন্তু নর্মাল যে যদি আমাদের সাইনাস রিদমে থাকে পেশেন্ট, তাহলে এই যে অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন করে আমাদের যে ডায়াস্ট্রল শেষ হওয়ার আগে সাধারণত, তখন আমাদের অ্যাট্রিয়ামটা কন্ট্রিবিউশন করে, যে 30% কন্ট্রিবিউশন বলে লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাকশনে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড পাঠায়। এটাকে আমরা বলতেছি প্রি সিস্টোলিক অ্যাকসেন্সুয়েশন, অর্থাৎ সিস্টল শুরু হওয়ার আগে এই ডায়াস্টলের মধ্যে আমরা প্রি সিস্টোলিক অ্যাকসেন্সুয়েশন পাবো। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা বলি যে মারমারটা কি ধরনের পাওয়া যাবে, মারমারটা হলো লো রাফ রামলিং মারমার, বেস্ট হার্ড উইথ দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ, patient left lateral in position with breath hold in expiration। ঠিক আছে? আর তাহলে এই হলো মোটামুটি আমাদের এটা বর্ণনা করতে হবে। আর এক্ষেত্রে একটা ফার্স্ট হার্ট সাউন্ড যেটা আছে, এই ফার্স্ট হার্ট সাউন্ডের সাধারণত আমরা লাউড পাবো। এটা যে থিকেন্ড যেহেতু হয়, থিকেন্ডের কারণে আমরা ফার্স্ট সাউন্ডে যখন ক্লোজ হবে সাধারণত আমরা ফার্স্ট সাউন্ডে লাউড পাওয়া যাবে। আর একটা বলা আছে ওপেনিং স্ন্যাপ পাওয়া যাবে ইন কেস অফ হলো মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। এখন ওপেনিং স্ন্যাপ আমরা আরো ডিটেলস সামনে আসবো যে ওপেনিং স্ন্যাপের সাথে সম্পর্ক কি বা কি, ওপেনিং স্ন্যাপটা পাওয়া যেতে পারে। এবং ওপেনিং স্ন্যাপের পরেই সাধারণত আমাদের ইয়েটা শুরু হয়ে যায়, ডায়াস্টলিক মারমার, যেটা ওপেনিং স্ন্যাপের পরে, যেহেতু ওপেনিং স্ন্যাপে ভালভ খুলে তারপরে ডায়াস্টল শুরু হয়, যে ডায়াস্টলে মারমার আমরা সাধারণত পাবো যে ওপেনিং স্ন্যাপের পরে। আচ্ছা, এরপর এটা তো গেল আবার মাইট্রাল স্টেনোসিসের জন্য। আর আমি কমপ্লিকেশন জন্য আমি কিছু সাইন সিমটম পাবো। কমপ্লিকেশন সাইন সিমটম পাবো যদি অ্যাট্রাল ফিব্রিলেশন হয়, তার আমরা ইরেগুলার পালস পাবো। আর যদি আমাদের পালসের ক্ষেত্রে আর যদি দেখা যায় যে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, তাহলে আমরা কি পাবো, পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ডটা লাউড পাবো। তারপরে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে ডিউ টু পালমোনারি হাইপারটেনশন, তাহলে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে লেফট প্যারাস্টেনাল হিপ পাবো ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আরো যদি কমপ্লিকেশন হয় তাহলে সেক্ষেত্রে যে বলে যে রাইট হার্ট ফেলিয়ার হলে আমরা অ্যাঙ্কেল ইডিমা পাবো, অ্যাসাইটিস পেতে পারি, টেন্ডার হেপাটোমেগালি পেতে পারি, আর রেই জেপিপি হতে পারে। তাহলে এই যে কমপ্লিকেশন যদি তুমি মনে রাখো, যে তাহলে এই মনে রাখলে তোমার যে সাইন সিমটম গুলো তুমি ধাপে ধাপে এগুলো সব এইভাবে সাজায় লিখতে পারো, যে এটা হলে এইটা, এটা হলে এইটা, এটা হলে এটা।
তাহলে কমপ্লিকেশন হলে আমরা এই পর্যন্ত কমপ্লিকেশন সহ আমরা এই সাইন গুলা পেতে পারি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার মাইট্রাল স্টেনোসিস এর ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার কেমন পাবো একটা পেশেন্টের? মাইট্রাল স্টেনোসিস ক্ষেত্রে সাধারণত যেটা আমরা পেয়ে থাকি, পেশেন্টের সাধারণত ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা একটু লো পেয়ে থাকি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সাধারণত নর্মালি থাকে ইউজুয়ালি। এই সিস্টোলিক ব্লাড প্রেশারটা লো কেন? স্বাভাবিকভাবে আমাদের কার্ডিয়াক আউটপুট যেটা আছে, স্ট্রোক ভলিউম কমে, যেহেতু লেফট এটিএম থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড কম আসতেছে, লেফট কম আসে স্বাভাবিকভাবে আমাদের স্ট্রোক ভলিউম আমার কমবে। স্ট্রোক ভলিউমের উপরে আমাদের এই সিস্টোলিক যেটা ব্লাড প্রেশার আছে সেটা ডিপেন্ড করে। সুতরাং সেক্ষেত্রে আমাদের ইউজুয়ালি সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা আছে সেটা একটু লো পাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা ইনভেস্টিগেশন কি কি করব এইসব পেশেন্টের ক্ষেত্রে? ইনভেস্টিগেশন যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে ওই যে একইভাবে আমরা সাধারণত মাইট্রাল স্টেনোসিস ডায়াগনোসিস করার জন্য যদি আমরা প্রথমে এই যে কার্ডিয়াক ইনভেস্টিগেশন যদি আমরা করি, সেক্ষেত্রে কার্ডিয়াক ইনভেস্টিগেশনের জন্য আমরা ইসিজি যদি করি, ইসিজিতে নর্মালি যেটা আমরা লেফট এট্রিয়াম যেহেতু বড় হয়, সুতরাং লেফট এট্রিয়াম এনলার্জমেন্টের ফিচার আমরা পাবো। আর যেহেতু অনেক সময় যে পালমোনারি হাইপারটেনশন বা রাইট ভেন্ট্রিকুলার যেহেতু এনলার্জমেন্ট হয়, ফলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফিচার গুলো পাবো। আর একটা হলো ইসিজি পেতে পারে যদি কমপ্লিকেশন হিসেবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপমেন্টের জন্য আমরা সাধারণত একটা যে ইরেগুলার যেটা আমরা পাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ইসিজিতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাবো। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাবো এখানে যদি কমপ্লিকেশন হিসেবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। আর আদারওয়াইজ আমরা সাধারণত রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচার এটা খুব কমনলি পাবো। আর একটা পাবো হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফিচার। তাহলে এটা গেল ইসিজি। এরপরে আমরা চেক্স এক্সরে করতে পারি। চেক্স এক্সরে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইসিজি যেমন গুরুত্বপূর্ণ, এক্সরে গুরুত্বপূর্ণ। এক্সরে ফাইন্ডিংস কি পাবো? সেক্ষেত্রে আমরা যেটা করে ধরে নিই সেটা হলো আমরা লেফট বর্ডার কি হবে, রাইট বর্ডার কি হবে, ঠিক আছে। তারপরে ক্যারিনা অ্যাঙ্গেলটা কেমন হবে। আর হলো যদি আমরা এক্সরে সাথে বেরিয়াম সোয়ালো করি, তাহলে বেরিয়াম সোয়ালোতে সাধারণত কি ফিচার পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লেট বর্ডার ধরি, আমরা স্ট্রেন্থেনিং অফ দ্য লেট বর্ডার বলে, সেই ক্ষেত্রে কোশ্চেন আছে যে হোয়াই দেয়ার ইজ উইল বি স্ট্রেন্থেনিং অফ দ্য লেট বর্ডার, লেট বর্ডারটা সোজা কেন হবে? কারণ আমরা দেখছি যে কি হবে পালমোনারি এরিয়াতে সাধারণত বিয়ে থাকে, মানে একটা কনকেভিটি থাকে। তারপরে হলো কনকেভিটি থাকে হলো লেফট এট্রিয়াল যে অ্যাপেন্ডেজ যে এরিয়া থাকে সেখানে একটা কনকেভিটি থাকে অল্প, কিন্তু আমাদের পুরোটা দেখা যায় স্ট্রেট হয়ে যাবে। কেন স্ট্রেট হবে? একটা পালমোনারি এরিয়াতে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করার জন্য পালমোনারি এরিয়াতে ফুল হয়ে যাবে। আচ্ছা, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হচ্ছে, যেহেতু লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিকুলার এনলার্জমেন্ট হয়, সুতরাং লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য ওই জায়গাটাও যে কনকেভিটির জায়গায় স্ট্রেট হয়ে যাবে, মানে বালজিং যেহেতু হবে, সুতরাং আমার লেফট হার্ট বর্ডার আমরা সাধারণত স্ট্রেট পাবো এই কারণে। আচ্ছা, রাইট বর্ডারে কি পাবো? আমরা বলতে ডাবল কন্ট্রোল অফ দ্য রাইট বর্ডার পাই। ডাবল কন্ট্রোল কেন? একটা লেফট বর্ডার আমরা সাধারণত রাইট বর্ডার আমরা পাই বলছি রাইট এট্রিয়ামের জন্য। আর লেফট ভেন্ট্রিকল যেহেতু লেফট এট্রিয়াম যেহেতু বড় হচ্ছে, লেফট এনলার্জমেন্টের জন্য সাধারণত বলা আছে রাইট এট্রিয়ামের পিছন দিক দিয়ে রাইট এট্রিয়াম এনলার্জ করে। ফলে দেখা যায় লেফট এট্রিয়ামের একটা বর্ডার, লেফট এট্রিয়ামের রাইট এট্রিয়ামের যে বর্ডার আছে এই বর্ডারের পাশে লেফট এট্রিয়ামেরও বর্ডার আমরা পাবো। এই জন্য ডাবল কন্ট্রোল অফ দা সাথে রাইট বর্ডারটা ডাবল কন্ট্রোল পাবো, মানে দুইটা রাইট বর্ডার পাবো, ঠিক আছে এটা। আর যেহেতু রাইট এট্রিয়ামের পিছনে রাইট লেফট এট্রিয়াম চলে আসবে, ফলে এই এলাকার ডেনসিটি যেটা আছে ডেনসিটিটা ইনক্রিজ করে যাবে, ডেনসিটি বেড়ে যাবে। আচ্ছা, আর যেহেতু লেফট এট্রিয়াম এনলার্জ হচ্ছে, ফলে আমাদের লেফট এট্রিয়ামের উপরে থাকে হলো ক্যারিনা। ক্যারিনা কি? যেটা আমার ট্রাকিয়াটা ভাগ হয়েছে, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসে ভাগ হয়েছে। এখন যেহেতু নিচের দিকে ক্যারিনা যেটা অর্থাৎ লেফট এট্রিয়াম এনলার্জ হচ্ছে, ফলে ক্যারিনাটা কি স্প্লেইং আউট, অর্থাৎ ক্যারিনাটা আরো যে অ্যাঙ্গেল অফ অ্যাকুট অ্যাঙ্গেল যেটা ছিল অ্যাঙ্গেলটা ছড়ায় যাবে, অ্যাঙ্গেলটা বড় হয়ে যাবে। এটাকে বলা হলো যে অ্যাঙ্গেলটা ওয়াইডেনিং অফ দা অ্যাঙ্গেল অফ দা ক্যারিনা হবে। আচ্ছা, আর হলো যেহেতু একটা জিনিস আমাদের লেফট এট্রিয়াম পিছনে থাকে ইসোফেগাস, এই জন্য যদি লেফট এট্রিয়াম বড় হয় তাহলে ইসোফেগাসের উপর চাপ দিতে পারে, ফলে অনেক সময় দেখা যায় পেশেন্ট কিন্তু ডিসফ্যাজিনও প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু ইসোফেগাসে ইনডেন্টেশন হয়, এই জন্য বেরিয়াম সোয়ালো করলে অনেক সময় দেখা যাবে আমরা বেরিয়াম মেল করলে সোয়ালো করলে তখন ইসোফেগাসে ইনডেন্টেশন, ইভেন ইসোফেগাস পোস্টেরিয়রলি ডিসপ্লেস থাকে, পোস্টেরিয়রলি পিছন দিকে সরে যায়, এই ফিচারটা আমরা পেতে পারি বেরিয়াম সোয়ালোতে। তাহলে এটা গেল আমাদের এক্সরে ফিচার। আর একটা ইকোকার্ডিওগ্রাফি,
এখন ডেফিনেটলি ইকোকার্ডিওগ্রাফি আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টুল। ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা যেটা ডায়াগনোসিস করতে পারবো, একটা হলো যে মাইট্রাল স্টেনোসিস যেটা আছে, মাইট্রাল ভালভ যেটা আছে, ভালভের এই যে লিফলেট যে থিকেন্ড হচ্ছে, এই থিকেন্ড বা ফাইব্রোসিস হচ্ছে, এটা ডায়াগনোসিস করতে পারবো। মাইট্রাল ভালভ অরিফিস যেটা আছে, অরিফিস ন্যারো হয়ে যায়, শুরু হয়ে গেছে, এবং শুরু হয়ে কতটুকু সাইজ হলো সেটা আমি মেজার করতে পারবো। তারপরে হলো যে আমার সাব ভালভুলার অ্যাপারেটাস, অর্থাৎ হলো কর্ডা টেন্ডেনি বা প্যাপিলি মাসেল ইনভলভমেন্ট হয়েছে কিনা সেটা আমি ডায়াগনোসিস করতে পারবো। ইভেন মাইট্রাল স্টেনোসিসের সাথে আমার মাইট্রাল রিগার্জিটেশন আছে কিনা সেটাও আমি বের করতে পারবো। অথবা মাইট্রাল ভালভের সাথে অনেক সময় রিমেটিক কারণে আমার অন্যান্য ভালভ ইনভলভমেন্ট হতে পারে, ফলে অন্যান্য ভালভ ইনভলভমেন্ট হয়েছে কিনা সেটাও আমি দেখতে পারবো। ইভেন রিমেটিক ফিভারের কারণে আমার ভালভের পাশাপাশি আমার মাসেল বা ইভেন পেরিকার্ডিয়াম ইনভলভমেন্ট হতে পারে, সেগুলো ইনভলভমেন্ট হচ্ছে কিনা এগুলো আমরা ইকোর মাধ্যমে ডায়াগনোসিস করতে পারবো। আর কালার ডপলারের মাধ্যমে আমি মাইট্রাল ভালভের যে গ্রেডিয়েন্ট যেটা বলে, গ্রেডিয়েন্ট মানে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের যেটা প্রেসার গ্রেডিয়েন্ট যেটা আছে, এই প্রেসার গ্রেডিয়েন্ট আমরা বের করতে পারবো। এই বের করতে পারলে আমার সুবিধা, যেহেতু লেফট এট্রিয়ামের মধ্যে প্রেসার আর দিন দিন বাড়তেছে, যেহেতু লেফট এট্রিয়ামের ব্লাড জমা হচ্ছে, ফলে লেফট এট্রিয়ামের প্রেসার বাড়তে থাকবে, ফলে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার মধ্যে প্রেসার ডিফারেন্স হতে থাকবে। এই প্রেসার ডিফারেন্সটা দিয়ে আমরা সিভিয়ারিটি নির্ণয় করি, যে আসলে এই মাইট্রাল ভালভে এর যেটা আপনার মডারেট, মাইল্ড, মডারেট, সিভিয়ার যেটা বলতেছি মাইট্রাল স্টেনোসিস, এটা যেমন অরিফিস দিয়ে আমরা এরিয়া দিয়ে আমরা যেমন করতে পারি, তেমনি গ্রেডিয়েন্ট যেটা আছে গ্রেডিয়েন্ট দিয়েও আমরা সিভিয়ারিটি মেজার করতে পারি যে আসলে মাইল্ড, মডারেট বা সিভিয়ার কিনা। এবং সেক্ষেত্রে আমাদের পরবর্তী ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে যেটা আমরা ট্রিটমেন্ট করব বা কোন ট্রিটমেন্টে আমরা যাব সেটা আমাদের হেল্প করে। ইভেন ভালভের মরফোলজি কেমন, ভালভের ক্যালসিয়াম আছে কিনা, আমরা উইলকিন্স ইকো স্কোর আমরা স্কোরিং করতে পারি, এটা ইকো স্কোরিং করা হয়। এই ইকো স্কোরিং এর উপরে আমরা কোন চিকিৎসাটা পেশেন্টের জন্য সুইটেবল হবে, কোন চিকিৎসায় পেশেন্ট বেশি বেনিফিটেড হবে, ইভেন সেটাও করতে পারি আমরা উইলকিন্স ইকো স্কোর বলে। এই ইকো স্কোরও আমরা ইকোর মাধ্যমে করতে পারি। তাহলে তাহলে ইভেন কখন কখন আমাদের এনজিওগ্রামও প্রয়োজন হয়, এনজিওগ্রামের প্রয়োজন হতে পারে। অনেক সময় দেখা যায় মাইট্রাল ভালভের সাথে কারো কারো করোনারি একটা ইনভলভমেন্ট হতে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে কখন কখন ভালভ রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে। এই যে রোগীর সাধারণত বয়স্ক রোগীর ভালভ রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়বে, স্পেশালি এই পেশেন্ট ইজ মোর দ্যান 40 ইয়ার্স, সেক্ষেত্রে অনেক সময় আমরা করোনারি আর্টারিও দেখে নেই, এনজিওগ্রাম করে নিই, সেক্ষেত্রে করোনারি আর্টারি আসলে যে করোনারি আর্টারি কোন ইনভলভমেন্ট বা করোনারি স্টেনোসিস আছে কিনা, আর হলো ইভেন সেক্ষেত্রে আমরা মাইট্রাল ভালভের যে গ্রেডিয়েন্ট বলে মাইট্রাল অর্থাৎ হলো লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেসার মেপে আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারি, যে তখন আমরা দেখতে পারি আসলে যে আসলে এই সিভিয়ারিটি কত, মাইট্রাল স্টেনোসিস সিভিয়ারিটি কত, সেটা আমরা বের করতে পারি। তাহলে এগুলো আমাদের, তাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা বললাম সেটা হলো যে ইসিজি, এক্স-রে, তারপর ইকোকার্ডিওগ্রাফি উইথ কালার ডপলার, আর এটা বলে করোনারি এনজিওগ্রাম বা ইভেন বলে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, সে পরীক্ষা আমরা করতে পারি। আর একটা যেটা আছে মাইট্রাল স্টেনোসিসের আন্ডারলাইন কারণ দেখা যায় রিউমেটিক ফিভারে এই অ্যাক্টিভ আছে কিনা সেটা যখন সময় এসও টাইটার করতে পারি, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, আমরা সিআরপি করতে পারি আমরা। এক্ষেত্রে কখন কখন আমাদের ট্রিটমেন্ট পারপোজে আসলে এগুলো কাজে লাগে, যে কি অবস্থা। এছাড়া আমরা ইভেন রোগী ফেলিয়ারে বা কি কন্ডিশন আছে সেই জন্য ব্লাড পরীক্ষা, যেটা প্রো বিএনপি লেভেল বলে বা এন্টি প্রো বিএনপি লেভেল, এগুলো আমরা অনেক সময় পরীক্ষা করে থাকি। এটা অনেক সময় আমাদের বিভিন্ন প্রগনোস্টিক ফ্যাক্টরে বা কখনো আমাদের পেশেন্ট মনিটরিং এর জন্য প্রয়োজন পড়ে। ধরো আমরা একটা রোগীর স্টেনোসিস আছে, এখন এটা পিটিএমসি করার আগে আমরা অনেক সময় এন্টি প্রো বিএনপি লেভেল দেখে থাকি, আবার পিটিএমসি করার পরে আমরা বিএনপি লেভেল দেখি। দেখার পরে যদি পিটিএমসি করার পর দেখা বিএনপি লেভেল অনেক কমে গেল, তখন আমরা একটু বলতে পারি হ্যাঁ পেশেন্ট সাকসেসফুল পিটিএমসি হয়েছে। অথবা ভবিষ্যতে পেশেন্ট আবার সিমটোমেটিক হয়ে আসলো, তখন আমরা যেহেতু এখন একটা মার্কার করা থাকে আসলে এই যে সিমটমটা এটা কি আবার রিস্টোসিসের জন্য হচ্ছে, মাইট্রাল ভালভের মাইট্রাল স্টেনোসিস আবার হয়েছে, অথবা আমাদের এই যে রিস্টোসিস আমাদের, অথবা পেশেন্ট অন্য কারণে তো বিভিন্ন শর্টনেস অফ ব্রেথ হতে পারে, কি কারণে হচ্ছে, বা পেশেন্ট তো ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, তখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এই যে এন্টি প্রো বিএনপি লেভেল বা বিএনপি লেভেল পরীক্ষা করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার মাইট্রাল স্টেনোসিসের ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছি। গুড। মাইট্রাল স্টেনোসিসের ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে ওই যে সবসময় আমরা যেটা বলে থাকি, একটা হলো যে জেনারেল মেজার্স একটা দুই নাম্বার হলো যে আমাদের মাইট্রাল স্টেনোসিস স্পেসিফিক যে ট্রিটমেন্ট বা ডিজিজের জন্য যে আমরা ট্রিটমেন্ট করতে পারি,
তারপর আন্ডারলাইন যে কারণ আছে কারণের ট্রিটমেন্ট আমরা করব, আরটা ইফ পেশেন্ট হ্যাজ গট কমপ্লিকেশনস আমরা সেই কমপ্লিকেশন ট্রিটমেন্ট করব। এগুলো এখন আমরা একটা আমরা দেখি যে কি কি ধরনের ট্রিটমেন্ট করতে পারি। আর জেনারেল মেজার্স এর মধ্যে যেহেতু ইফ পেশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক, তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ডেফিনিট চিকিৎসা তো আলাদা জেনারেল মেজার্স এর দরকার নাই। কিন্তু এই পেশেন্ট ইজ সিমটোম্যাটিক, সেক্ষেত্রে পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ যেতে হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তখন আমাদের হার্টের উপরে লোড কমানোর জন্য আমরা ডায়োরেটিক্স ইউজ করি। তাহলে এই ক্ষেত্রে ডায়োরেটিক্স একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট মডালিটিস একটা। 2 নাম্বার পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ অনেক সময় বেশি নিয়ে আসলে আমরা অক্সিজেন লাগে, অথবা অনেক সময় পেশেন্টের প্রপার পজিশন যেটা বলে পেশেন্টের প্রপার পজিশনও করতে হবে। আর একটা পেশেন্টকে আমরা অ্যাডভাইস করে দেই যে অ্যাভয়েড এক্সারশন আমরা অ্যাভয়েড করার জন্য বলে দিই অনেক সময়, যে কোনো ধরনের ভারী কাজ করবে না, যেটা আমরা বলি ভারী কাজ করবেন না, অর্থাৎ অ্যাভয়েড এক্সারশন। তাহলে এটা গেল সাম জেনারেল মেজার্স। একটা হলো যে আন্ডারলাইং যেটা কারণ আছে, অর্থাৎ আমার মাইট্রাল স্টেনোসিস হচ্ছে কি ডিউ টু সাম রিপিটেড আমার এই যে রিউমেটিক ফিভার ইনফেকশনের জন্য আমার মাইট্রাল স্টেনোসিসের সিভিয়ারিটি বাড়তে থাকে। তাহলে এই যে রিপিটেড ইনফেকশন যদি না হয় সেটা আমাকে কমাইতে হবে। ফলে পেশেন্ট মে নিড প্রোফাইল্যাক্সিস, রিউমেটিক ফিভার প্রোফাইল্যাক্সিস। রিউমেটিক প্রোফাইল্যাক্সিস আমরা কি দেই? আমরা সাধারণত যে পেনিসিলিন দেই, যদি পেশেন্ট পেনিসিলিন সেনসিটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইরাইথ্রোমাইসিন দিয়ে থাকি। আর এখন কি ফর্মে দেই? অনেক সময় আমরা ট্যাবলেট ফর্মে দেই, বা আমরা প্রতি 21 দিন অন্তর অন্তর ইনজেকশন ফর্মে দিতে পারি। আর যদি পেশেন্ট ইজ সেনসিটিভ টু বা অ্যালার্জিক টু পেনিসিলিন, সেক্ষেত্রে আমরা ইরাইথ্রোমাইসিন আমরা লাইফ। সেক্ষেত্রে প্রথমেই কোশ্চেন আছে যে আমরা কতদিন দিব চিকিৎসা, এটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদি পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইফ লং প্রোফাইল্যাক্সিস দিতে হবে। এই ক্ষেত্রে ওই 25 বছর 28 বছর কত এটা কোনো হিসাব নেই, পেশেন্ট শুড গেট লাইফ লং প্রোফাইল্যাক্সিস। তাহলে আমার প্রোফাইল্যাক্সিস গেল এটা আমাকে যে আন্ডারলাইন কারণ। আরটা হলো যে আমাদের স্বাভাবিকভাবেই যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, তাহলে কমপ্লিকেশন কি কি সেটা তো আমরা আলোচনা করছি। সেটা যদি ইফ পেশেন্ট গেট অ্যাট্রাল ফিব্রিলেশন, সেক্ষেত্রে অ্যাট্রাল ফিব্রিলেশনের জন্য যে আমরা ট্রিটমেন্ট আছে, যে সেক্ষেত্রে একটা আলোচনা করছিলাম আমরা, যে রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল। যদি রেট বা রিদম যেটা আমাদের প্রায়োরিটি প্রয়োজন পড়ে, সেই রেট কন্ট্রোল বা রিদম কন্ট্রোল করবো। 1 2 নাম্বার হলো যে এই অ্যাট্রাল ফিব্রিলেশন ডেভেলপ করতে আমরা লেফট এট্রিয়াল থ্রম্বাস ডেভেলপ করতে পারে। এই জন্য ইকোতে যেটুকু আমরা হয়তো একটু বাদ গেছি, ইকোতে কিন্তু লেফট এট্রিয়াল থ্রম্বাসও আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। সুতরাং লেফট এট্রিয়াল থ্রম্বাস আছে কিনা সেটা আমরা এই যে ইকোতে দেখে, তখন আমাদের লেফট এট্রিয়াল যদি থ্রম্বাস থাকে তখন আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্টিকোয়াগুলেন্ট ট্রিটমেন্ট করবে ইফ পেশেন্ট হ্যাজ গট অ্যাট্রাল ফিব্রিলেশন উইথ লেফট এট্রিয়াল থ্রম্বাস। তাহলে লেফট এট্রিয়াল থ্রম্বাস দেবে। আচ্ছা, পেশেন্ট যদি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশনের জন্য আমাদের, বা যদি পালমোনারি লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার যদি হয় তাহলে ফেলিয়ার চিকিৎসা দেব। পালমোনারি হাইপারটেনশন যদি হয় বা রাইট হার্ট ফেলিয়ার হয়, তখন সেক্ষেত্রে আমরা রাইট হার্ট ফেলিয়ারের চিকিৎসা দিতে থাকবো। সেক্ষেত্রে ডায়াবেটিস বা যেটা চিকিৎসা লাগে তখন সেক্ষেত্রে আমরা দিতে থাকবো। তাহলে এই মোটামুটি হলো আমাদের যে মডালিটিস অফ ট্রিটমেন্ট। এখন একটা ব্যাপার আছে যে মাইট্রাল স্টেনোসিস যেটা ডিজিজের, সেক্ষেত্রে আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা মাইল্ড বা মডারেট হয়, সে যেমন অ্যাসিমটোমেটিক থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণত কোনো ধরনের ট্রিটমেন্টে মেডিকেল ট্রিটমেন্ট যেটা আমরা জেনারেল মেজার্স বললাম, দ্যাটস এনাফ। আর যদি পেশেন্ট সিমটোমেটিক হয় এবং মডারেট টু সিভিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আর ট্রিটমেন্টের ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হলো ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট আর একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। ইন্টারভেনশনাল ট্রিটমেন্টের মধ্যে আমাদের সাধারণত বলা যায় পিটিএমসি বলে। পিটিএমসি মানে পারকিউটেনাস ট্রান্সলুমিনাল মাইট্রাল কমিশুরেটমি। অর্থাৎ আগে শুরুর দিকে আমাদের সিএমসি বা ওএমসি করা হতো, অর্থাৎ মাইট্রাল ভালভ যেটা শুরু হয়ে গেছে, আমাদের এখন প্যাথোলজি জানি যে মাইট্রাল ভালভ যেহেতু অরিফিস ন্যারো হয়ে গেছে, আমার অরিফিস এখন বড় করতে হবে। এখন বড় করার উপায় কি? বড় করার উপায়টা হলো, আগে সাধারণত বলা হতো যে প্রথম দিকে সিএমসি করা হতো। সিএমসি মানে ক্লোজড মাইট্রাল কমিশুরেটমি, এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর। এখানে কি করা হতো, এই যে আমাদের অ্যাপেক্স দিয়ে এখানে একটা ছিদ্র করে একটা হেগাস ডাইলেটর বলে, এই তারপরে আমাদের এই যে কার্ডিয়াক যে অ্যাপেক্স আছে, অ্যাপেক্সে কাটা হতো, কেটে এখান থেকে ডাইলেটরটা ঢুকাই দিয়ে এই যে মাইট্রাল যে ভালভ আছে, এই মাইট্রাল ভালভের ভিতর দিয়ে ওই ডাইলেটরটা ঢুকাই দিয়ে সাধারণত ওই যে অরিফিস যেটা আছে অরিফিসটা বড় করা হতো। তাহলে এইটা ছিল আগের ট্রিটমেন্ট সাধারণত, এবং আমাদের দেশে এখন পর্যন্ত হয় এটাকে বলে ক্লোজড মাইট্রাল কমিশুরেটমি। আরটা আছে ওপেন মাইট্রাল কমিশুরেটমি। ওপেন মাইট্রাল কমিশুরেটমি করা হয়, এটা সাধারণত আবার এই যে স্টারনাম কাটা হয়, কেটে সাধারণত ওই যে রোগীকে বাইপাস নেওয়া হয়। বাইপাস মানে হলো যে কার্ডিওপালমোনারি বাইপাস বলে আর কি, এইটাকে নেওয়া হয়।
নেওয়ার পরে আমাদের তখন লেফট এট্রিয়াম দিয়ে তখন যাওয়া হয়। এখানে লেফট ভেন্ট্রিকল দিয়ে গেলাম, সেটা না, তখন লেফট এট্রিয়াম দিয়ে লেফট ইট ওপেন করে তখন অনেক সময় দেখা যায় লেফট এট্রিয়ামের মধ্যে থ্রম্বাস থাকে, রক্তের চাকা থাকে, তখন এই থ্রম্বাসটা ফেলাই দেওয়া হয়। দিয়ে তখন এই যে মাইট্রাল ভালভ, যেটা মাইট্রাল ভালভের মধ্যে ওই যে ডাইলেটর দিয়ে তখন মোটা করা হয়। এটাকে বলছে ওপেন মাইট্রাল কমিউনিকেশন, যেতে এখানে ওপেন করা হচ্ছে। দিস ইজ কল্ড ওপেন মাইট্রাল কমিউনিকেশন। আচ্ছা, এটার পরবর্তীতে আসলো আমাদের ইন্টারভেনশন চিকিৎসা। এখানে তো এগুলো তো সার্জারি স্বাভাবিকভাবেই তখন একটা আসলো যে না, আমাদের বুক না কেটে কোন ইন্টারভেনশন করা যায় কিনা। তখন আমরা ফিমোরাল ভেইন যেটা আছে, ফিমোরাল ভেইনের মাধ্যমে সাধারণত যেটা দিয়ে তারপরে অ্যাক্টাল সেপ্টোস্টমি মানে ইন্টারঅ্যাক্টাল সেপ্টামটা ছিদ্র করে ওখান থেকে দিয়ে বেলুন দিয়ে আমরা লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে বেলুনটা অর্থাৎ মাইট্রাল ভালভ বরাবর বেলুনটা রেখে এই বেলুনটা ফুলানো হয়। ফুলানো হলে তখন বেলুনটা যে মাইট্রাল যে অরিফিস আছে, অরিফিস মাইট্রাল যে কমিশরকে সাধারণত রাপচার করে, রাপচার করলে এরিয়া বড় হয়ে যায়। এই এরিয়া বড় হয়ে এটাকে আমরা বলতেছি পিটিএমসি বা পিএমভিও বলে অনেক সময়, যে পারকিউটেনাস ট্রান্সলুমিনাল মাইট্রাল কমিশুরোটমি বলে। তাহলে এই কমিশন বা ভালভোপ্লাস্টিও বলা হয় অনেক সময়, যেহেতু ভালভকে বড় করা হয়। এখন ভালভোপ্লাস্টি এরকম একটা ইন্টারভেনশন অর্থাৎ পিডিএমসির মাধ্যমে করা যায়, অথবা ভালভোপ্লাস্টি করা যায় ওই যেটা আমরা বললাম যে ডায়ালেটর অর্থাৎ ওএমসি বা সিএমসি এর মাধ্যমে করা যায়। তাহলে আমাদের ইন্টারভেনশন চিকিৎসা গেল পিটিএমসি, এবং সাধারণত পিটিএমসি কাদের করা হয়, ওদের করা হয় যাদের সাধারণত লেফট এট্রিয়াল কোনো থ্রম্বাস থাকে না এবং ভাল মরফোলজি সাধারণত ভালো থাকে। এই জন্য আমরা উইলকিন্স ইকো স্কোর, আমি একটু আগে বললাম যে উইলকিন্স ইকো স্কোরিং করা হয়। ইকো স্কোরিং করে স্কোরিং এ যদি 8 এর নিচে থাকে তাহলে সাধারণত পিটিএমসি রেজাল্ট ভালো হয়। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা 10 এর নিচে হলেও পিটিএমসি করে থাকি, এটা স্কোর করা হয়। আচ্ছা, আর হলো যদি ওএমসি বা সিএমসিও সাধারণত এরকম করা হয় যদি লেফট এট্রিয়াম থ্রম্বাস না থাকে। অনেক সময় দেখা যায় পিটিএমসি করতে খরচ বেশি হয় কিন্তু সিএমসি তে খরচ কম। আর ওপেন মাইট্রাল কমিশনরের যদি লেফট এট্রিয়াল থ্রম্বাস থাকে তখন ওপেন মাইট্রাল কমিশনরেটমি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যখন ভালভের যদি মরফোলজি বেশি খারাপ থাকে, তো অনেক সময় দেখা যায় যে আমি একটা কথা বললাম যে ডাবল প্যাথোলজি থাকে। ডাবল প্যাথোলজি মানে এখানে স্টেনোসিসও আছে বা রিগার্জিটেশনও আছে। তো সেই ক্ষেত্রে কখন কখনো আমরা দেখা যায় মাইট্রাল স্টেনোসিস রিগার্জিটেশন থাকলে তখন আর এই যে পিডিএনসি বা সিএমসি করলে কাজ হয় না, তখন অনেক ভালভ চেঞ্জ করতে হয় আমাদের। এটাকে আমরা বলছি মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট, আর মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। তাহলে অপশন চিকিৎসা আমাদের গেল, একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট, দুইটা হলো, সেকেন্ড হলো আমাদের ইন্টারভেনশন ট্রিটমেন্ট যেটা আমরা বলতেছি পিটিএমসি, আর হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে তিনটা, একটা হলো সিএমসি ক্লোজ মাইট্রাল কমিশনরেটমি, একটা হলো ওএমসি ওপেন মাইট্রাল কমিশনরেটমি, আর একটা হলো মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট যেটা বলতেছি এমভিআর। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এইসব সার্জারির ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে একটা পেশেন্ট? আচ্ছা, সার্জারির ক্ষেত্রে কমপ্লিকেশন সাধারণত এমনি এটা যেটা বিভিন্ন ধরনের কমপ্লিকেশনের মধ্যে তো যেটা হচ্ছে সাধারণত ভালভ লাগায়, যেটা আর্টিফিশিয়াল ভালভ লাগায়। তো এখন যে মেটালিক ভালভ বা আর্টিফিশিয়াল ভালভ যেটা আছে, এই ভালভের অনেক সময় প্রস্থেটিক ভালভ যেটা আমরা বলি কমপ্লিকেশন হতে পারে। ধরো সেক্ষেত্রে যেটা হয়, অনেক সময় ভালভের সাইজ যদি ছোট হয় তাহলে ভালভ স্টেনোসিস হয়। আবার ভালভের সাইজ যদি দেখা যায় যে সরি, যদি যে অরিফিস যে সাইজের লাগবে তার চেয়ে যদি ছোট সাইজ দেওয়া হয় তাহলে অনেক সময় স্টেনোসিস হয়। অথবা পাশে ভালভের চারিপাশে লিক করতে পারে, যেমন আমরা প্যারাভালভুলার লিকেজ বলি। অথবা প্রস্থেটিক ভালভে অনেক সময় দেখা যায় যে থ্রম্বাস জমা হতে পারে যদি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ভালো করে ঠিক মতো না দিই। তাহলে কিন্তু প্রস্থেটিক ভালভ তো এটা তো মেটাল, সুতরাং এখানে থ্রম্বাস হওয়ার টেন্ডেন্সি থাকে, থ্রম্বোজেনিসিটি বেশি থাকে। যদি আমরা ভালো করে অ্যান্টিকোয়াগুলেন্ট না দেই তাহলে থ্রম্বাসে ইভেন ভালভ বন্ধ হয়ে যেতে পারে পুরোটা। অথবা দেখা যাচ্ছে এখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডিস হতে পারে, যেহেতু প্রস্থেটিক ভালভ সবসময় আমাদের নেটিভ ভালভ হচ্ছে, নেটিভ ভালভ মানে আমাদের নিজের যে ভালভ যেটা থাকে, আর প্রস্থেটিক ভালভ হলো আর্টিফিশিয়াল ভালভ। প্রস্থেটিক আর্টিফিশিয়াল ভালভে সবসময় টেন্ডেন্সি থাকে যে ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে। তাহলে সেক্ষেত্রে এই প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস বলে, সেক্ষেত্রে প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। অথবা অনেক সময় আছে প্যানাস ফর্মেশন বলে টার্ম বলে। প্যানাস মানে হলো ওভার গ্রোথ, ভালভের উপরে কিছু এন্ডো যেটা আছে এন্ডোথেলিয়াম যেটা আছে, এন্ডোথেলিয়াম ওভারগ্রোথ হতে পারে এরপরে। তাহলে ওভারগ্রোথ হলে তখন ওভারগ্রোথ হয়ে এই তখন ভালভের অরিফিস এটা ন্যারো হয়ে যেতে পারে। তাহলে এই ধরনের কমপ্লিকেশন হতে পারে, ইভেন ভালভ ফেলিয়ার হতে পারে, ভালভ ডেহিসেন্স বলানোর সময় এই ধরনের সমস্যা হতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও।
স্যার এসব সার্জারির ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন কি কিছু আছে যে এই কন্ডিশন থাকলে পেশেন্টের সার্জারি করা যাবে না? অর্থাৎ আমরা যখন পেশেন্ট ফেলিয়ারে থাকবে তখন তো আমরা আসলে ভালভ সার্জারি করব না, ইফ পেশেন্ট ইজ ইন ফেইলিয়ার এরকম আর কি। অথবা পেশেন্টের যখন অ্যাক্টিভ এন্ডোকার্ডে অ্যাক্টিভ রিউমেটিক ফিভার থাকে, অ্যাক্টিভ রিউমেটিক ফিভার চলাকালীন তখন কিন্তু আমরা সার্জারি করব না। এখন অ্যাক্টিভ রিউমেটিক ফিভার আমরা বুঝবো কেমনে? যদি আমরা এসও টাইটার করলাম, এসও টাইটার হাই, সিআরপি হাই, তখন আমরা বলবো যে পেশেন্টের রিউমেটিক ফিভার যে কন্ডিশন চলতেছে অ্যাকুট কন্ডিশন। সুতরাং অ্যাকুট যদি কার্ডাইটিস বা অ্যাকুট এরকম রিউমেটিক ফিভার কন্ডিশন থাকে, তখন আমরা যদি তখন ভালভ রিপ্লেস করি তখন ভালভ ফেলিয়ার হবে, সেই ক্ষেত্রে আমরা সার্জারি অ্যাভয়েড করে চলবো। অথবা যখন ফেলিয়ারে থাকবে তখন আমরা সার্জারি অ্যাভয়েড। এখন ফেলিয়ার বুঝবো কিভাবে? ওই যে বিএনপি লেভেল বললাম বা এনটিপ্রো বিএনপি লেভেল করব, যদি বেশি থাকে তখন আমরা বলবো পেশেন্ট ফেলিয়ারে আছে, এই সময় আসলে রিপ্লেস করা যাবে না, এই সময় সার্জারি করা যাবে না। সার্জারি করলে রিস্ক। শুধু এটা না, তখন কিন্তু আমরা পিটিএমসি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ যদি পেশেন্টে অ্যাক্টিভ কার্ডাইটিস থাকে তাহলে আমরা ওই সময় পিটিএমসি করি, অনেক সময় দেখা যায় ভালভ আবার লেগে যায়, আবার বন্ধ হয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। সুতরাং এই ক্ষেত্রে সবসময় আমরা ইন্টারভেনশন বা সার্জারি যখন কোনো অ্যাকুট রিউমেটিক কার্ডাইটিস থাকে বা আমাদের হলো অ্যাকুট হার্ট ফেলিয়ার থাকে, তখন আমরা সাধারণত এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা মাইট্রাল স্টেনোসিস আর ট্রাইকাসপিড স্টেনোসিস এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে করবে স্যার? আচ্ছা, এখন মাইট্রাল স্টেনোসিস আর ট্রাইকাসপিড স্টেনোসিসের পার্থক্য আমরা যেভাবে করব স্বাভাবিকভাবেই আমাদের দুইটা তো দুই জায়গায় সাধারণত থাকবে। মাইট্রাল এরিয়া যেমন আমরা মাইট্রাল স্টেনোসিসের ইয়েটা বললাম যে লোকালাইজড একদম সাধারণত মারমারটা পাওয়া যাবে, তাই না? লোকালাইজড মারমার সাধারণত সেটা মাইট্রাল এরিয়াতে আমরা পাবো। আর ট্রাইকাসপিড এরিয়া যে স্টেনোসিসের মারমার আমরা ট্রাইকাসপিড এরিয়াতে পাবো, যেহেতু এটা একদম লোকালাইজড মারমার, সুতরাং এটা সাধারণত রেডিয়েশনও হয় না, ঠিক আছে, এই মারমারের। সুতরাং এই ইয়েতে আমরা লোকালাইজড পাবো। আরেকটা ব্যাপার যেটা থাকবে সেটা হলো যে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় যে কমপ্লিকেশন হিসাবে এই যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা পালমোনারি কম্পাউন্ড অফ পালমোনারি হাইপারটেনশন এগুলো সাধারণত থাকে। কিন্তু ট্রাইকাসপিড স্টেনোসিসের ক্ষেত্রে এটা তো সাধারণত এই সাইডে তো ইনভলভমেন্ট হবে না, সেক্ষেত্রে আমরা যে পালমোনারি হাইপারটেনশনের ফিচার্স অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অর্থাৎ হলো প্যারাস্টাল হিভিং এগুলো কোনো কিছু আমরা যদি ট্রাইকাসপিড হয় তাহলে কিন্তু আমরা পাবো না, বরং সেক্ষেত্রে ট্রাইকাসপিড পেলে তখন আমরা জেবিপি রেস্ট পাবো। কেননা যেহেতু ট্রাইকাসপিড ভালভ বন্ধ, আমার জেবিপি কলামটা বেড়ে যাবে জুগুলার ভেনাস প্রেসারে, সেক্ষেত্রে রেস্ট জেবিপি পাবো আমরা। আর হলো সে রাইট হার্ট ভেন্ট্রিকুলার যেটা রাইট সাইডেড ফেলার, অর্থাৎ ডিউটি হলো তোমার ডিউটি রেস্ট প্রেসারের জন্য আমার যে অ্যাঙ্কেল এডিমা বলো বা এই যে ইয়েতে অ্যাসাইটিস বা ক্রেন্ডা হেপাটোমেগালি এগুলো আমরা ট্রাইকাসপিডের ক্ষেত্রে আর্লি পাবো আর কি। কিন্তু মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে এগুলো যে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ফিচার আরো অনেক পরে পাবো। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা তো মাইট্রাল স্টেনোসিসের একটা ডিডি জানি লেফট অ্যাট্রিয়াল মিক্সোমা, তো স্যার হ্যাঁ। এটা কিভাবে স্যার আমরা ডিফারেন্সিয়েশন করব যে এটা মাইট্রাল স্টেনোসিস না লেফট অ্যাট্রিয়াল মিক্সোমা? এই ক্ষেত্রে আমরা যেহেতু ম্যাক্সিমার ক্ষেত্রে দেয়ার ইজ নো ইনভলভমেন্ট অফ দ্য ভালভ, সুতরাং ভালভের তো কোনো সমস্যা নাই। সুতরাং আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড যেটা হলো তৈরি হলো, এই ফার্স্ট হার্ট সাউন্ড যেটা আমরা লাউড বলি, আমরা যে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড উইল গেট লাউড ফার্স্ট হার্ট সাউন্ড ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস, বাট ইন কেস অফ অ্যাট্রিয়াল মিক্সোমা আমরা ফার্স্ট হার্ট সাউন্ড নর্মাল পাবো, যেহেতু এখানে কোনো ফার্স্ট হার্ট সাউন্ডের ভালভের কোনো ইনভলভমেন্ট নাই। দুই হলো ওপেনিং স্নাপ, আমরা উইল গেট ওপেনিং স্নাপ ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস, কিন্তু আমরা এই যে মিক্সোমার ক্ষেত্রে এটা পাবো না। যদিও মিক্সোমার ক্ষেত্রে আমরা মিড ডায়াস্টোলিক মারমার পেতে পারি, কিন্তু এই ক্ষেত্রে ওই যে প্রিসিস্টোলিক এক্সেনচুয়েশন বা এগুলো কিন্তু আমরা পাবো না ইন কেস অফ হলো অ্যাকচুয়াল মিক্সোমা। কিন্তু ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস উইল গেট প্রিসিস্টোলিক এক্সেনচুয়েশন, এটা পাবো, ওপেনিং স্নাপ পাবো। আচ্ছা, তারপরে যেটা আছে আমাদের এই যে লেট প্যারাস্টাল হিপ ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা ডিউ টু ডেভেলপমেন্ট অফ দ্য পালমোনারি হাইপারটেনশন, এই যে ফিচার যেগুলো আছে এগুলা মানে লাউড প্যালপেবল সেকেন্ড হার্ট সাউন্ড যেটা P2, এগুলো আমরা ক্ষেত্রে পাবো হলো ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস, কিন্তু এই মিক্সোমার ক্ষেত্রে সাধারণত আমরা এগুলো পাবো না। এগুলো আমরা এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করি। আরটা হলো যে পজিশনের ক্ষেত্রে যেহেতু মিক্সোমা যেটা আছে, মিক্সোমা যখন যে ইয়েতে লেফট তোমার হলো মাইট্রাল ভালভের সাথে যখন এসে লাগবে, তখন সাধারণত ওই সময়টা আমরা মারমারটা পাবো।
আবার ওখান থেকে যখন সরে আসবে তখন মারমারটা পাবো না। তার মানে কখনো মারমারটা পাবো, কখনো মারমারটা পাবো না। অর্থাৎ পজিশন যদি চেঞ্জ করি তাহলে কখন আমরা মারমার পাচ্ছি, পজিশন চেঞ্জ করার জন্য মারমারটা পাবো না ইন কেস অফ মিক্সোমা। কিন্তু মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে তো পজিশনের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা তো ইন্টেন্সিটি কম বা বেশি পাবো, হয়তো ইন্টেন্সিটি লেফট লেটারাল হলে ইন্টেন্সিটি বেশি পাবো, কিন্তু আমার মারমার যেটা আছে মারমারটা কখনো হারাই যাবে না বা অ্যাবসেন্ট থাকবে না ইন কেস অফ পজিশন অফ দ্য পেশেন্ট। এটা হলো আমাদের ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, হোয়াট ইজ ওপেনিং স্ন্যাপ? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওপেনিং স্ন্যাপ? ওপেনিং স্ন্যাপটা হলো যে আমাদের যে যেহেতু স্টিফ মাইট্রাল ভালভ তো শক্ত হয়ে যায়, এই স্টিফ মাইট্রাল ভালভ শক্ত হওয়ার জন্য ডায়াস্টলে এট দ্য বিগিনিং অফ দ্য ডায়াস্টল, মানে সেকেন্ড হার্ট সাউন্ডের পরপরই যখন ডায়াস্টল শুরু হবে তখন খাট করে আমাদের মাইট্রাল ভালভটা খোলে। এই যে স্টিফ এবং ফাইব্রোস মাইট্রাল ভালভ এটা হঠাৎ করে খুলতেছে, দ্যাট প্রডিউসেস এ সাউন্ড দ্যাট ইজ কল্ড ওপেনিং স্ন্যাপ। তাহলে ওপেনিং স্ন্যাপটা আমরা পাবো ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস। এখন এটার ইম্পর্টেন্সটা হলো যে ওপেনিং স্ন্যাপটা এই যে আমাদের বলা হয় যে অনেক সময় সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের জন্য, যেটা তোমরা অলরেডি আমি আলোচনা করলাম, সেটা হলো যে ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা সিভিয়ারিটি সাধারণত যেটা মাইট্রাল ভালভ এরিয়াটা দিয়ে মাপি অথবা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা সিভিয়ারিটি মাপি। কিন্তু আমরা ক্লিনিক্যালি আমরা কিভাবে আসলে সিভিয়ারিটি অ্যাসেস করতে পারি সেটা যেমন ধরে, সেই ক্লিনিক্যালি সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য একটা হলো সিমটোম্যাটিক। মাইল্ড টু মডারেট যদি হয় সাধারণত পেশেন্ট সিমটম কম থাকবে, আর সিভিয়ার হলে পেশেন্ট দেখা যাবে যে বসে বসে বা অল্প একটু এক্সারশনে শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে একটা তো গেল এটার মাধ্যমে, আর একটা হলো এক্সামিনেশনের মাধ্যমে আমরা কিভাবে সিভিয়ারিটি অ্যাসেস করতে পারি। এতে সেক্ষেত্রে আমরা যেটা বলতেছি একটা হলো ওপেনিং স্ন্যাপ, যদি সিভিয়ারিটি যত বেশি হবে তত বেশি ওপেনিং স্ন্যাপ এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে গ্যাপটা কমে যাবে। অর্থাৎ সেকেন্ড হার্ট সাউন্ড এবং ওপেনিং স্ন্যাপের যে মাঝখানে ডায়াস্টলের মধ্যে যেটা আমরা ওপেনিং স্ন্যাপটা পাই, এই ওপেনিং স্ন্যাপ এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে গ্যাপটা কমে যাবে ইন কেস অফ সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। অর্থাৎ ওপেনিং স্ন্যাপের পরে কিন্তু আমার ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে আসতেছে, অর্থাৎ মারমারটা যেটা মিড ডায়াস্টলিক মারমার আমারটা তৈরি হচ্ছে কিন্তু ওপেনিং স্ন্যাপের পর থেকে। অর্থাৎ ওপেনিং স্ন্যাপের পর থেকে যে আমার মারমারটা তৈরি হচ্ছে ডিউ টু প্যাসেজ অফ ব্লাড ফ্রম দ্য লেফট এট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকেল। এখন তার মানে কি, যত বেশি আমার সেকেন্ড হার্ট সাউন্ডের কাছাকাছি ওপেনিং স্ন্যাপ হবে তত বেশি আমার যে ডিউরেশন, যেটা ডিউরেশন অফ দ্য মারমার বলে এমডিএম, এটার ডিউরেশনটা বেড়ে যাবে। অর্থাৎ হলো মানে এটা ইনডাইরেক্টলি আমরা দুটো বলতে পারি, একটা হলো ওপেনিং স্ন্যাপ যত বেশি সেকেন্ড হার্ট সাউন্ডের ক্লোজ হবে তত বেশি সিভিয়ারিটি বুঝাবে, তত বেশি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে এটা হয়। আর একটা হলো যে সেকেন্ড হার্ট সাউন্ডের কাছাকাছি আসার জন্য আমার এমডিএমটা বেশি হয়ে যাবে, আমার প্রলং মারমার হবে। যত প্রলং মারমার হবে দ্যাট ইন্ডিকেটস সিভিয়ারিটি অফ দ্য মাইট্রাল, তত বেশি সিভিয়ার আমার মাইট্রাল স্টেনোসিস। তাহলে সিগনিফিকেন্স হলো এইটা যে একটা হলো যে ওপেনিং স্ন্যাপের যে ওপেনিং স্ন্যাপ আমার হলো যত কাছাকাছি সেকেন্ড হার্ট সাউন্ডের হবে তত বেশি আমার সিভিয়ার বোঝাবে, আর ওপেনিং স্ন্যাপ যত কাছাকাছি আসবে তত এমডিএম আমার বড় হবে। এমডিএম আমার যত প্রলংড হবে তত ইন্ডিকেটস দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ গট সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, হোয়াই সিনকোপ মে অকার ইন মাইট্রাল স্টেনোসিস? মানে পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস থাকলে সিনকোপাল অ্যাটাক হচ্ছে কেন? হ্যাঁ, মাইট্রাল স্টেনোসিস থাকলে সিনকোপাল অ্যাটাক অনেক সময় দেখা যায়, বিশেষ করে যদি পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট যদি অনেক সময় ডেভেলপ করে, তাহলে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট মে গট সিনকোপি। তবে সিনকোপি বেশি হয় যদি পেশেন্টের লেফট এট্রিয়াল থ্রোম্বাস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার পরে লেফট এট্রিয়াল থ্রোম্বাস যদি হয়, এবং কখনো কখনো লেফট এট্রিয়াল থ্রোম্বাসটা কি করে যে আমার মিক্সোমার মতো অনেক সময় মুখটা বন্ধ করে দেয়, যে অরিফিস যেটা আছে অরিফিসটা ক্লোজ হয়ে যাবে। এখন যখন অরিফিসটা ক্লোজ হবে স্বাভাবিকভাবে তখন তো লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড আসবে না, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড না গেলে আউটপুট হবে না, ফলে ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই হবে না, ফলে পেশেন্ট গো ইনটু সিনকোপি। তাহলে অনেক সময় যে আমরা যদি পেশেন্ট সিনকোপি যেটা, সেটার কারণের মধ্যে একটা মূল হলো যে পেশেন্ট ইউজুয়ালি ইন কেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা বেশি পাই, এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফলে এই পেশেন্ট ডেভেলপ থ্রোম্বাস, এবং এই থ্রোম্বাসটা যদি লার্জ থ্রোম্বাস হয়, যে লার্জ থ্রোম্বাসটা, অথবা যদি সার্কুলেটিং থ্রোম্বাস হয়, অর্থাৎ তখন কখনো সার্কুলেটিং থ্রোম্বাস হলে সাধারণত থ্রোম্বাসটা সাধারণত লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিজের সাথে লাগানো থাকে, যেহেতু এখানে ফ্লো কম থাকে। কিন্তু কখনো কখনো থ্রোম্বাসটা
এই যে বল ভালভের মতো কাজ করে, এটাকে অনেক সময় বলে বল ভালভ থ্রম্বাস। বল মানে বলের মতো কাজ করে, বলের মতো লেফট এট্রিয়ামের মধ্যে ঘোরে, কিন্তু বল যখন ভালভের সাথে আটকে যাবে, ফলে ভালভের সাথে মাঝে মাঝে যখন আটকাবে, তখন হলো আমার লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড যাবে না, ফলে পেশেন্ট গোইং টু সনকপ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, মাইটাল স্টেনোসিস উইথ প্রেগন্যান্সি, স্যার এই ক্ষেত্রে প্রেগন্যান্ট লেডিদের কি ট্রিটমেন্ট দেওয়া হয়? স্বাভাবিকভাবে বলছি একটা কথা, পেশেন্ট রিমেইন অ্যাসিমটোমেটিক ফর প্রলং পিরিয়ড। আবার সাধারণত সিমটোমেটিক অনেক সময় হয়, ইউজুয়ালি সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে, যখন সাধারণত পেশেন্টের যে ভলিউম ওভারলোড হয় ডিউরিং প্রেগন্যান্সি, তখন পেশেন্ট মে বিকাম সিমটোম্যাটিক। এখন এই ক্ষেত্রে সিমটোম্যাটিক যখন হয় পেশেন্টে, আমরা কোনোভাবে পেশেন্টকে তখন, যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারে আমাদের রেডিয়েশনে হ্যাজার্ড থাকে এবং স্বাভাবিকভাবে এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, তখন ইউজুয়ালি আমরা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাভয়েড করে আমরা অনেক সময় পিটিএমসি করে দেই, সেটা সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টের দিকে অথবা থার্ড ট্রাইমেস্টারের শুরুর দিকে। সাধারণত আমরা সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টের দিকে অথবা থার্ড ট্রাইমেস্টারের শুরুর দিকে আমরা পিটিএমসি যদি লাগে, পিটিএমসি মানে ভালভোপ্লাস্টি, যেটা অনেক সময় ভালভোপ্লাস্টি করে দেই। তাহলে প্রেগন্যান্সির ইম্পর্টেন্স হলো এটাই। কিন্তু প্রেগন্যান্সিতে হলো অ্যাসিমটোমেটিক পেশেন্ট মে বিকাম সিমটোম্যাটিক ডিউরিং সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টার। আর এটা হলো মানে তোমার হলো ইয়ার সিগনিফিকেন্স আর কি। স্যার শুধু কি একটাই ট্রিটমেন্ট, ভালভোপ্লাস্টি? আচ্ছা, এখন যদি ওই যে বলছি পেশেন্ট যেহেতু সিমটোমেটিক হয়, এখন সিমটোমেটিক হলে আমাদের এই ক্ষেত্রে ট্রিটমেন্ট, আগে যেমন ট্রিটমেন্ট হলো সিএমসি করতো ইউজুয়ালি, কিন্তু এখন যেহেতু পিটিএমসি অ্যাভেলেবেল, মারমরফুল যদি সুইটেবল থাকে, তাহলে আমরা সাধারণত পিটিএমসি করে দেই, এবং পিটিএমসি খুব ভালোভাবে আমরা ওই যে রেডিয়েশন হ্যাজার্ড যাতে না হয় সেক্ষেত্রে ওই প্রপার প্রোটেকশন দিয়ে আমরা সাধারণত পিটিএমসি করে দেয়। এবং আর্লি ক্ষেত্রে পেশেন্ট ধরো এখন হঠাৎ করে ফেলিয়ার ডেভেলপ করে, অনেক সময় দেখা যায় লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ডেভেলপ করছে যে ভলিউম ওভারলোডের জন্য, এই যে ইয়ার মাইটাল স্টেনোসিস পেশেন্ট ইন প্রেগন্যান্সি, তখন সেক্ষেত্রে আমাদেরকে তো আসলে ফেলিয়ার কন্ট্রোল করে নিতে হবে। তখন মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে ফেলিয়ার কন্ট্রোল করে নিয়ে আমরা তখন সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টে বা থার্ড শুরুতে পিটিএমসি করে দিই সাধারণত। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, মাইটাল স্টেনোসিসের যদি ট্রিটমেন্ট না করে, তখন স্যার কমপ্লিকেশন হিসেবে কি কি আসতে পারে? তখন the patient may develop a lot of complications if not treated earlier or not treated properly. তখন সেক্ষেত্রে যে বললাম, patient may develop atrial fibrillation that may lead to the development of the left atrial thrombus. This thrombus may lead to the thromboembolism, এবং embolism হলে তো মোটামুটি আমরা আলোচনা করলাম যে this embolism may go to anywhere in the body, এবং সেখানে ইনফ্রাকশন ডেভেলপ করতে পারে, like splenic infarction, like hepatic infarction, like mesenteric infarction, like brain infarction, even cardiac infarction, সব জায়গাতে হতে পারে, মাইগ্রেন ইনফ্রাকশন সবই হতে পারে। আচ্ছা, আর হয়তো তারপরে যদি পেশেন্টের ইয়ে না হয়, পেশেন্ট মে ডেভেলপ পালমোনারি হাইপারটেনশন, তারপরে পেশেন্ট মে ডেভেলপ রাইট ভেন্ট্রিকুলার ফেইলার থেকে ইভেন পেশেন্ট মে ডেভেলপ তোমার কার্ডিয়াক সিরোসিস অলসো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে মাইটাল স্টেনোসিস সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আজকে থেকে শিক্ষার্থীদের আর মাইটাল স্টেনোসিস নিয়ে কোনো সমস্যা থাকবে না, আপনার ইনফরমেটিভ ও সহজ বাংলা ভাষায় বোঝানোর জন্য মাইটাল স্টেনোসিস। তো স্যার, যদি একটু সামারি করতে চাই, কিছু জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেটা হবে আমাদের মাইটাল স্টেনোসিস, একটা হলো যে প্রথমেই ইটিওলজি বা কারণটা কি এটা আমাদের জানা। সেক্ষেত্রে আমাদের যদি কনজেনিটাল হতে পারে, যেটা প্যারাসুট মাইটাল ভালভ বলে, এটা আমাদের হলো রিমেটিক ফিভার ইজ দ্য কমনেস্ট কজ। আর একটা হতে পারে যে সাধারণত বয়স্কদের ক্ষেত্রে ডিজেনারেটিভ কজে বা ক্যালসিয়াম জমা হয়, ক্যালসিফাইড হয়ে আমাদের মাইটাল স্টেনোসিস হতে পারে। প্যাথোফিজিওলজির মধ্যে যেটা আমরা আলোচনা করছিলাম, যেটা হলো যে মাইটাল ভালভের সাধারণত থিকেনিং হবে, ফাইব্রোসিস হবে, কমিশুর যেটা আছে কমিশুরটা ফিউজ হয়ে যাবে, ফলে মাইটাল ভালভের অরিফিসটা কমে যাবে, এবং সেখানে আমাদের সাবভালভুলার অ্যাপারেটাস, বিশেষ করে কর্ডা টেন্ডিনও ইনভলভ হতে পারে, কর্ডা টেন্ডিন থিকেনিং হতে পারে বা ফাইব্রোসিস হতে পারে, প্যাপিলি মাসের সাধারণত কম ইনভলভমেন্ট হয়। আচ্ছা, তারপরে এই মাইটাল অরিফিস যদি ন্যারো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বলতে আমাদের লেফট এট্রিয়াম এনলার্জ হবে, লেফট এট্রিয়াম বড় হবে। লেফট এট্রিয়াম এনলার্জ হলে তারপরে এখানে লেফট এট্রিয়াল থ্রোম্বাস হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে থ্রোম্বাস হতে পারে, সেখান থেকে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তারপরে এখান থেকে আমাদের রাইট হার্ট ফেলিয়ার হয়ে আমাদের একদম যেটা বললাম যে কার্ডিয়াক সিরোসিস পর্যন্ত হতে পারে। তাহলে এগুলো কমপ্লিকেশন সহ আমাদের প্যাথোফিজিওলজি আমরা বললাম।
আচ্ছা, তারপরে আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে সাধারণত কিভাবে পেশেন্ট প্রেজেন্ট করে, কমনেস্ট প্রেজেন্টেশন, এই যে বললাম পেশেন্ট মেবি অ্যাসিম্পটোমেটিক, অথবা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে শর্টনেস অফ ব্রেথ নিয়ে কমনেস্ট প্রেজেন্টেশন, অথবা পেশেন্ট মে প্রেজেন্ট উইথ কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, আর তুমি যদি সাইন সিমটম, সেক্ষেত্রে তোমার যে মারমারের বর্ণনাটা শিখতে হবে বেশি করে। এই ক্ষেত্রে ফার্স্ট আর সাউন্ড বারবার করে ধরে কেমন হবে, লাউড থাকবে। তারপরে তোমার হলো মারমারটা কেমন হবে, মারমারটা হলো যে রাফ, রামলিং, মারমার, লো পিচ বলে, লো পিচ, রাফ, রামলিং, মারমার, the best heard in the apical area বা mitral area with bell of the stethoscope, patient is left radial position, bed hole in next position। এই কথাগুলো, এই যে কয়টা পয়েন্ট আছে, এগুলো পয়েন্টগুলো তোমাদেরকে বলতে হবে মারমার বর্ণনা করার ক্ষেত্রে। আর ট্রিটমেন্টের ডায়াগনোসিসের ক্ষেত্রে তো আমরা বলে দিলাম ইসিজি ভূমিকা কি, এক্সরে কি ভূমিকা কি, সেখানে লেফট বর্ডার চেঞ্জ, রাইট বর্ডার চেঞ্জ সবগুলো বলতে হবে, তোমাদের শিখতে হবে এটা। তারপরে হলো ইসিজি এক্সরেতে কি ফাইন্ডিংস পাবা, তারপরে ইকোতে কি ফাইন্ডিংস পাবা, ইভেন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের রোলটা কি। আর হলো এই যে ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমার বলা আছে যে জেনারেল মেজার্স কি নিবা, আর তোমার ইন্টারভেনশন ট্রিটমেন্ট কি আছে, আর সার্জিক্যাল ট্রিটমেন্ট কি আছে। এইগুলো মোটামুটি সার্জিক্যাল, এগুলো তো আমাদের মোটামুটি শিখলে আশা করা যায় এটাতে এনাফ তোমাদের আন্ডার গ্রাজুয়েট। এবং মাইট্রাল অ্যাসিস সম্বন্ধে ভালো জানতে হবে, কারণ তোমার শর্ট কেসে মাইট্রাল অ্যাসিস থাকতে পারে, লং কেসে তোমার মাইট্রাল অ্যাসিস করতে পারে উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে কমপ্লিকেশনের বিষয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সাথে থাকে, এগুলো দিতে পারে। সুতরাং এটাকে ভালো, অথবা ইভেন এমনও হতে পারে যে ইয়ং একটা পেশেন্ট দিছে, দেখা যায় তার এক সাইডে প্যারালাইসিস হয়েছে, ডেভেলপ করছে, বা এখান থেকে ভালো হয়েছে, তখন তোমাকে দেখা যাবে সাথে রোগের মানে কমপ্লিকেশন সহ, অর্থাৎ রোগী হয়তো মাইট্রাল স্টেনোসিস আছে, সেখান থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে, লেফট এট্রিয়াল থ্রম্বাস হয়েছে, এই থ্রম্বাসটা তোমার যে হয়তো ব্রেন স্ট্রোক করছে, এবং সে হয়তো কোনো সাইড তার প্যারালাইসিস ছিল, তখন তোমাকে এইভাবেও ওই কেস পরীক্ষা থাকতে পারে। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ইনশাল্লাহ সামনের রবিবার আবার কোন একটা টপিক নিয়ে কথা হবে। স্যার শুভরাত্রি আপনাকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ অ্যাক্সিস মেডিকেল স্কুলকে। গুড নাইট।